আদিত্য, শাওন, মাহির, মনি ও লিজা সবাই ভাবছে কি ঘটে গেল কিছুক্ষণ আগে, কিভাবে সম্ভব এটা। এসব নিয়েই তারা আলোচনা করছিল। হঠাৎ করেই বাড়ির সামনে অনেকগুলি কাল গাড়ি এসে থামল। গাড়ি থেকে হুড় হুড় করে নেমে এলো প্রায় 2-3 ডজন কালো পোশাক পরিহিত গার্ডস টাইপের লোক। সবার হাতেই ছিল গান, বন্দুক। ওরা এসে আদিত্যদের ঘিরে ধরল, আর কিছু গার্ডস বাসার বাইরে দাঁড়িয়ে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে যাতে কেউ আক্রমণ করতে না পারে। ঠিক তখনই একটি লাক্সারি গাড়ি এসে থামল বাসার সামনে। তা থেকে নেমে আসছে একটি অপূর্ব সুন্দরী মেয়ে, গায়ে কালো রঙের লেদার জ্যাকেট, হাতাগুলি ভাঁজ করে কুনুই পর্যন্ত তোলা, বাম হাতের কুনুইয়ের ঠিক নিচে আর ঘাড়ের ট্যাটু দুইটা আজ স্পষ্টভাবে ফুটে উঠেছে তার ফর্সা শরীরে। পায়ে কালো শো, হাতে চামড়ার গ্লাভস, চোখে কালো সানগ্লাসে যেন এক অন্যরকম মেয়ে, যার পোশাক আশাকে আছে পাওয়ারের চাপ আর চেহারায় আছে মুগ্ধতা। মেয়েটা হল রুহি। রুহির এই হঠাৎ বদলে যাওয়াটাকে যেন কেউই সহজভাবে নিতে পারছে না। যে মেয়ে কোনোদিন কারোর মুখের উপর কথা পর্যন্ত বলেনি, সে মেয়ে আজ বাইরে মারামারি করে এসেছে, তাও কোনো সাধারণ মানুষকে মারেনি, বরং পুলিশদের মেরে এসেছে। তারাও কম চেষ্টা করেনি, অনেক চেষ্টা করেছে রুহিকে আঘাত করার, কিন্তু ট্রেনিং প্রাপ্ত পুলিশও রুহির সাথে পেরে ওঠেনি। তাতেও রুহির শান্তি হয়নি। বাসায় এসে আদিত্যকে চোখ রাঙিয়ে আদিত্যের ক্রেডিট কার্ড নিয়ে গেছে, আর তা থেকে বেশ মোটা অঙ্কের টাকা তুলে নিয়েছে এরই মধ্যে। যদিও আদিত্য রুহিকে কার্ডের নাম্বার বলেনি, তবু কিভাবে জানি তুলে নিয়েছে। আদিত্য, রুহি, শাওন, মাহির, মনি ও লিজা এরা সবাই বন্ধু, তারা একই বাড়িতে থাকত। মূলত আদিত্যের বাসায় পেইং গেস্ট হিসেবে থাকত সবাই। রুহিও এদের বান্ধবী, তবে ও গরিব হওয়ায় এদের সবার সব কাজ করে দিত, বিনিময়ে শুধু থাকা খাওয়া এইটুকুই নিত। এতদিন রুহি কারো সাথে কখনো গলা উঁচু করে কথা বলেনি, কিন্তু আজ কি হলো তার সবকিছুই কেমন বদলে গেছে। পোশাক আশাক, আচরণ সবকিছুই বদলে গেছে। রুহি গাড়ি থেকে নামার সাথে সাথেই গার্ডসদের দল 2 ভাগে ভাগ হয়ে গিয়ে মাঝখানে রাস্তা করে দিল। আদিত্য, মাহির, শাওন, মনি, লিজা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে রুহির দিকে। তাদের সবার মাথায় বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে গার্ডস। রুহি হেঁটে এসে আদিত্যের সামনে দাঁড়াল। রুহির হাতেও AK-47 টাইপের একটি গুণ আছে। আদিত্য হবাক হয়ে ভাবতে লাগল, কে এই রুহি? তবে কি এতদিন রুহি ভালো মানুষের অভিনয় করেছিল? আমাদের সবার ক্ষতি করাই কি ওর উদ্দেশ্য ছিল? রুহি এসে আদিত্য এর সামনে দাঁড়াল। আদিত্য, কি হচ্ছে এসব? রুহি, এরা কারা? কি চাও তুমি? রুহি, বেশি কথা আমার ভালো লাগে না, আর আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আদিত্য, তোমার এত সাহস হয় কি করে আমার সাথে এভাবে কথা বলার? তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? রুহি হা হা হারুহি যেখানে দাঁড়ায় তার চারপাশের সব মানুষকেই চেনে নেয়, আর যার বাসায় 1 বছর থাকলাম তাকে চিনব না? হাস্যকর প্রশ্ন করলেন মিয়াদিত্য চৌধুরী। আদিত্য, তুমি এমন ব্যবহার কেন করছো? রুহি, পেন ভালো লাগছে না, এইকে আছিস নিয়ে যা, সবাইকে বিরক্তি নিয়ে বলল রুহি। গার্ডসরা সবাইকে নিয়ে গাড়িতে তুলল। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এয়ারপোর্টের সামনে এসে থামল। আদিত্য সহ অন্যরা সবাই জোরাজোরি করছিল না যাওয়ার জন্য, কিন্তু গার্ডসদের সাথে পেরে উঠল না। রুহি গাড়ি থেকে নেমে গার্ডসদের উপর চোখ গরম করে বলে উঠল, এয়ারপোর্টে আমরা কি করছি? রুহি, টিকিট কেটে প্লেনে চড়ে না জানো না তোমরা? কে কাজে রেখেছে তোমাদের? বলেই চিৎকার করে উঠল রুহি। সবাই ভয় পেয়ে গেল। একজন গার্ড দৌড়ে গিয়ে রুহিকে বলল, না ম্যাম, টিকিট কাটতে হবে না, আপনার জন্য প্রাইভেট জেট আনা হয়েছে, ভিতরেই আছে, আপনি চলুন। রুহি আর কিছু না বলে হন হন করে চলে গেল। যেমন কথা তেমন কাজ, সবাইকে নিয়ে প্রাইভেট জেট বিমানে তোলা হল। আদিত্য ভাবছে কি হচ্ছে এসব, কিন্তু এখন আদিত্যেরও দেখতে ইচ্ছা করছে কি ঘটবে এরপর, তাই আর বাধা দিল না, নিজেই গিয়ে নিজের সিটে বসল। শাওন, মাহির, মনি,
লিজা পাশাপাশি বসেছে, তাদের সবার একটাই কথা, কালকে এই রুহি কি ছিল আর আজ কি হয়ে গেলের মধ্যে মনি বলে উঠল, তোদের মনে আছে সেদিনের কথা, যেদিন রুহির সাথে আমাদের প্রথম দেখা হলো? কত সাধারণ একটা মেয়ে ছিল, তাই না? আদিত্য, শাওন, মাহির, মনি, লিজা এরা সবাই হলো বড়লোক বাবার উচ্ছনে যাওয়া ছেলে মেয়ে, একটা ঘ্যাং বলতে পারেন, যারা কাউকে পরোয়া করে না, নিজেদের যখন যা মন চাই তাই করে। আর এদের মাথা হলো আদিত্য চৌধুরী বাবার একমাত্র ছেলে হওয়ায় একটু বেশিই আদুরে, তাই যতই অন্যায় করুক তাকে কেউ কিছু বলার সাহস পায় না তার বাবার ভয়। প্রতিবারের মতোই বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে। মেলার সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পেয়েছেন আদিত্যদের বাবা, তাই আদিত্যের বাবা আদিত্য আর তার বন্ধুদের দায়িত্ব দিয়েছে সবগুলি স্টল এবং মেলার পরিবেশ ঠিক রাখার। যদিও ওরা কোনো কাজ করতে চায় না, কিন্তু এ ব্যাপারে তারাও সহজেই রাজি হয়ে যায়, কারণ মেলায় অনেক বাদারামি করা যায়, সেই সাথে মেয়েদের টিচ করার মজাই আলাদা। আসলে মেয়ে হোক বা ছেলে, ওরা সবাইকে অপদস্থ করতে বেশ পছন্দ করে তারা। এদিকে মেলায় একটা স্টলে একটি মেয়ে তার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়ে এসেছে। মেয়েটার নাম রুহি, দেখতে খুবই সাধারণ, কিন্তু তার সাধারণ সাজগোজের সাথে হাতের আর ঘাড়ের ট্যাটুটা একদম বেমানান। সে যাই হোক, রুহি মেলায় ঢোকার সময় আদিত্যের দলের চোখ পড়ল রুহির উপর। ওদের আজকের টার্গেট রুহি, যেই ভাবনা সেই কাজ। লিজা গিয়ে রুহিকে ধাক্কা দিল, রুহির হাত থেকে তার ফোনটা পড়ে গেল। আদিত্য গিয়ে ইচ্ছা করে ফোনটার উপর দিয়ে হেঁটে চলে গেল। মেয়েটিও উঠে দাঁড়িয়ে কোনো কিছু না ভেবেই আদিত্যকে ঠাস করে একটা থাপ্পড় মারল। আদিত্যের মাথায় রক্ত উঠে গেছে, তার দলের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে রুহির দিকে। রুহির তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। আদিত্য, হেই তোর এত বড় সাহস, তুই আদিত্য চৌধুরীর গায়ে হাত তুলিস বলে? যেই রুহির কাছে যেতে চাইল, একটা মেয়ে দৌড়ে এসে কাকুতি মিনতি করে বলতে লাগল, স্যার স্যার, ওই বুঝতে পারেনি স্যার, এবারের মতো মাফ করে দিন প্লিজ। মেয়েটি রুহির বোন নুরা। আদিত্য ও বোঝল মেলায় এত মানুষের সামনে ঝামেলা করা ঠিক হবে না, যা করার পরে করবে, তাই ছেড়ে দিল আর সেখান থেকে চলে গেল। ওরা চলে যেতেই রুহি বলে উঠল, তুই ওদের কাছে ক্ষমা চাইলি কেন? আমি কি কিছু অন্যায় করেছি? যা করার ওরা করছে। নুরা, তুই জানিস ইনি হল আদিত্য চৌধুরী, যে আমাদের এখানে কাজ দিয়েছেন, তার একমাত্র ছেলে। আর উনি এমনই, যার সাথে যখন যা ইচ্ছা তাই করেন, কেউ তার সামনে কথা বলার সাহস পায় না। রুহি তাই বলে আমার ফোনের ডিসপ্লে ভেঙে দিবে? নুরা, তোকে যে ভেঙে দেয়নি এই অনেক, এখন চল এখান থেকে, স্টলে যেতে হবে। রুহি, আচ্ছা বাদ দে, স্টলে চল। রুহি আর নুরার বাবা আদিত্যদের অফিসে কাজ করেন, আর মেলায় আদিত্যদের কোম্পানির প্রোডাক্ট ডিসপ্লে করার জন্য অস্থায়ীভাবে কয়েকটা মেয়েকে কাজ দেওয়া হয়েছে, তার মধ্যে রুহি আর নুরাও আছে। মেলায় রুহি একের পর এক বায়ারকে ইমপ্রেস করে চলেছে, অসাধারণ তার উপস্থাপনার দক্ষতা। অন্য কোম্পানির সবাই রুহিকে দেখে হিংসা করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। আর রুহির এই দক্ষতা দেখে আদিত্যের বাবা আহসান চৌধুরী একদম ইমপ্রেস হয়ে গেছে, রুহিকে পার্মানেন্ট চাকরি দিবে বলেও ঠিক করে নিয়েছেন। এদিকে আদিত্যের রাগ একটুও কমেনি। মেলায় এসে আদিত্য রুহির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। রুহিকে এখন কিছু করলে, রুহি যদি চলে যায়, রুহি চলে গেলে ওদের ক্ষতি হবে, শুধু এই জন্যই কিছু করতে পারছে না আদিত্য। কিন্তু লিজার টার্গেট সেদিনের জন্য রুহির কাছ থেকে সে প্রতিশোধ নিবে যে করেই হোক। তাই একদিন লিজা স্টলে গিয়ে রুহির সাথে কারণ ছাড়াই খারাপ ব্যবহার শুরু করে দেয়। রুহিও ছাড়ার পাত্র নয়। এক পর্যায়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। তাদের তর্ক চলাকালীন আদিত্য সেখানে আসে। কি ঘটেছে কিছুই জানে না আদিত্য। স্টলে এসে রুহিকে তর্ক করতে দেখে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, তার রাগ বাড়ে যায় আর সে গিয়ে রুহিকে ঠাস করে চড় মারে। পিছনে দাঁড়িয়েছিলেন আহসান সাহেব। এটা দেখে আহসান সাহেবের রাগ উঠে যায়, কারণ লিজা কি করছে আদিত্য না জানলেও তিনি জানেন অন্য মেয়েরা আহসান সাহেবকে ফোনে সব জানিয়েছে।
আহসান সাহেব এসে আদিত্যকে বকা দিতে শুরু করলেন। মেয়েদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় জানো না? মেয়েদের উপর রাগ দেখানোটাকে পুরুষত্ব বলে না। এখনো সময় আছে, নিজের জিদকে সংযত করতে শিখো আদিত্য। কাউকে কিছু বলার আগে ঠিকমতো সব জেনে নিবা, বুঝেছ? এখন যাও এখান থেকে। আহসান সাহেব। আদিত্য কিছু না বলে সামনে সাজিয়ে রাখা কিছু প্রোডাক্টকে ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে রাগে চলে আসল। আহসান সাহেব, কিছু মনে করিস না মা, আমার ছেলেটা একটু এমনই, বেশি আদরে বাদর হয়ে গেছে। তুই মন খারাপ করে থাকিস না মা। রুহি, আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি কিছু মনে করিনি। আদিত্য বাপি আজ প্রথম আমার সাথে এমন ব্যবহার করল, তা ওই 2 টাকার মেয়ের জন্য। প্রথমে আমাকে চড় মারা, তারপর লিজার সাথে খারাপ ব্যবহার, আর এখন বাপিকে ফুসলিয়ে আমাকে সবার সামনে অপমান করা। আমি তো তোকে ছাড় না, দেখে নিব। শুধু মেলাটা শেষ হোক, তারপর দেখি কে তোকে বাঁচায় আমার হাত থেকে। আদিত্য মেলা শেষ হোক, তারপর আদিত্য চৌধুরীর সাথে বেয়াদবি করার মজা বোঝাব। দেখতে দেখতে মেলা প্রায় শেষ। শেষ দিন আদিত্য পিছন থেকে শুনছে রুহি আর তার বাবার কথোপকথন। আহসান সাহেব এসে রুহির বাবাকে বললেন তিনি যেন রুহিকে বলেন তাদের অফিসে চাকরি করতে। রুহির বাবা খুব খুশি হল। তিনি বললেন, কিন্তু স্যার, রুহি কি, যদি আপনি একবার বলতেন। ঠিক আছে, আমি গিয়ে রুহিকে বলছি। আহসান সাহেব। আহসান সাহেব, রুহি, তুই কাল থেকে অফিসে আসবি মা, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই আর কোনো অমত করিস না। রুহি, কিন্তু স্যার, আমার কোনো প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট তো নাই তাহলে। আহসান সাহেব রুহির কথায় তেমন মনোযোগ দিল না, কারণ তিনি চায় যে করেই হোক রুহিকে তার অফিসে কাজে নিতে। তোর কিছু লাগবে না, তুই কাল থেকে জয়েন করছি, সেটাই ফাইনাল। আদিত্য এসব শুনছিল এতক্ষণ ধরে। আদিত্য, হো বাপ্পি, তুমি কত ভালো, আমার প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা তুমি নিজেই করে দিলে। এত মেঘ না চাইতেন বৃষ্টি। ফুলটুসি, এবার দেখি তোমার শয়তানি হাসি দিয়ে। পরদিন সকালে। আদিত্য, মা খেতে দাও। আদিত্যের মা বাবা দুইজনেই অবাক হয়ে বললেন, এত সকালে তুই? আদিত্য ভূত দেখার মতো চমকে ওঠার কিছু নেই, আমি আজ থেকে অফিস জয়েন করছি বলেই খেতে শুরু করল আদিত্য। আহসান সাহেব যেন আকাশ থেকে পড়ল যে ছেলে কোনোদিন অফিসের রাস্তা পর্যন্ত মারায়নি, আজ সে অফিসে জয়েন করবে বলছে, তাও নিজের ইচ্ছায়। আদিত্যের মা, দেখছো, আমি বলেছিলাম না আমাদের ছেলে একদিন ঠিক সব দায়িত্ব নিবে, আমার কথা মিলে গেল। ঠিক আছে বাবা, তুই যা। আদিত্যের বাবা, কিন্তু। আদিত্যের মা, কোনো কিন্তু নয়, ও আজ থেকে অফিসে যাবে, এটাই শেষ কথা। আদিত্যের বাবা, ছেলে যখন বলেছে, ঠিক আছে, কি আর করার। ও তাহলে আজ থেকে অফিসে বসবে, আমি না হয় কারখানার দিকটা দেখব। খাওয়া শেষ করে দুইজনেই অফিসে গেল। আহসান সাহেব অফিসের সবার সাথে আদির পরিচয় করিয়ে দিলেন, কিন্তু আদির চোখ সবার মাঝে অন্য কাউকে খুঁজছে। যদিও সে তাকে সহ্য করতে পারে না, তবুও আপাতত তার কেন্দ্রবিন্দু সেই মানুষটাই, সেটা ভালো বা খারাপ উদ্দেশ্যে, যে কারণেই হোক। আদিশবার সাথেই তো কথা হলো, কিন্তু ফুলটুসি কোথায়, যার জন্য আমার এখানে আসা। আজ রুহির প্রথম দিন, তাই রুহির বাবারও আসতে একটু দেরি হয়েছে। কিছুক্ষণ পর দরজায় কেউ নক করল। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন, বলে আদি তাকিয়ে দেখে রুহি আর রুহির বাবা দাঁড়িয়ে আছে। রুহির বাবা, ছোট সাহেব, আপনি এখানে? আদি, আরে আঙ্কেল, তুমি দেখছি একদম পাল্টে গেছো, ছোটবেলার কথা কিছুই মনে নেই নাকি তোমার? তোমার সাথে কত খেলেছি, আর তুমি এখন আমাকে ছোট সাহেব বলছো? রুহির বাবা হেসে বললেন, না বাবা, ভুলি, কিন্তু এখন তো তুমি বড় হয়েছ তাই। আদি, ছাড়ো তো এসব, আমাকে তুমি আদি বলেই ডাকবে। আমি আজকেই অফিসে জয়েন করেছি আর বাবা কারখানায় বসবেন। তোমার জন্য আরও একটা গুড নিউজ আছে, তুমি আজ থেকে আর কর্মচারী নও, কারখানার ম্যানেজার। খুব ভদ্রতার সাথে কথা বলছে আদি,
যেন এই আদি আর আদিত্য চৌধুরীর মধ্যে অনেক তফাতে। রুহি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল আর ভাবছিল, এত ভালো ব্যবহার। বাবার সাথে কত ভালোভাবে কথা বলছেন উনি, তাহলে কি আমি সেদিন ভুল বুঝেছিলাম? রুহির ভাবনার ছেদ ঘটিয়ে রুহির বাবা বললেন, এই হলো আমাদের ছোট সাহেব। কথা শেষ হওয়ার আগেই আদি থামিয়ে দিল, উফ আঙ্কেল, আমি আদি ছোট সাহেব নই। আচ্ছা আচ্ছা বাবা, ভুল হয়েছে, হেসে হেসে বলল। রুহির বাবা জানত না যে রুহি আর আদির আগে থেকেই পরিচয় আছে। আদি, আচ্ছা আঙ্কেল, তুমি এখন কারখানায় যাও, বাবা অপেক্ষা করছে তোমার জন্য। বাকি পরিচয় আমি নিজেই দিয়ে দিব, কেমন? রুহির বাবা আচ্ছা বলে রুহির কাছে বিদায় নিল। রুহির বাবা যাওয়ার সাথে সাথেই আদি দরজা লক করে দিল। রুহি, একি আপনি দরজা বন্ধ করছেন কেন? আদি, এমা পরিচয় দিব না। রুহি, মানে কি? আদি এসে রুহির চুলের মুঠি ধরে বলল, আমি আদিত্য চৌধুরী, আর আদি কখনো কারোর ঋণ রাখে না, তাহলে তোরটা রাখি কি করে বল? রুহি অবাক হয়ে বলল, তার মানে এতক্ষণ আপনি অভিনয় করছিলেন? আদি রুহির চুলের মুটে আরো জোরে চেপে ধরে বলল, আদি জানে কার সাথে কি কেমন ব্যবহার করতে হয় আঙ্কেল, ভালো তাই তার সাথে ভালো ব্যবহার, আর তোর সাথে এমন ব্যবহার। রুহি, আহ ছাড়ুন, আমার লাগছে। আদি, তাতে আমার কি? তুই মরলেই বরং আমার ভালো লাগবে। আর ভালো করে শোন, আজ থেকে তোর জীবনের মালিক আমি। অফিস টাইমে তুই আমার পিএ, আর অন্য সময় তুই আমার। বাকিটা আর না বলি, এখন থেকে আমার কথায় উঠবি আর আমার কথায় বসবি। আমার কথা বুঝেছিস তুই? রুহি, চাকরি করলে তো মনে মনে। আদি, আজেবাজে ভাবনা বাদ দে এখন। আমি জানি তুই কি ভাবছিস, চাকরিটা করবি না, এই তো। সে ব্যবস্থাও আমার করা আছে। তুই চাকরি না করলে আঙ্কেলের চাকরিটাও থাকবে না, আর আঙ্কেলের চাকরি না থাকলে তোদের সংসারের কি অবস্থা হবে তুই ভালো করেই জানিস। আর একটা কথা, তোর সাথে এখানে কি কি হচ্ছে যদি বাইরে গিয়ে বলিস, তাহলে হঠাৎ করেই শুনবি কারখানার কোনো যন্ত্রের চাপায় পড়ে আঙ্কেল উপরে চলে গেছেন। নাকি বলছেন? চুপ করুন, আপনি আর শুনতে চাই না। ছি, আপনি এত খারাপ। রুহি। আদি রুহির চুল ছেড়ে দিয়ে ধাক্কা দিয়ে বলল, খারাপ কই দেখলে গো ফুলটুসি, এখনো তো কিছুই দেখাইনি, আস্তে আস্তে দেখাবো। রুহি, কই এসে পড়লাম? দুনিয়ায় এত মানুষ থাকতে এসে এই জানিয়ারটার কাছেই এসে পড়লাম, এখন আমি কি করব? মনে মনে। আজ আদি আর রুহি দুইজনের এই অফিসে প্রথম দিন। আদির মন আজ খুব খুশি, সে রুহির উপর শোধ নেওয়া শুরু করতে পেরেছে তাই। কিন্তু বেচারি রুহির অবস্থা খুব খারাপ। যদিও সে সব কাজে বেশ পটু, তারপরেও আদির আদেশ পালন করতে রীতিমতো হিমশিম খাচ্ছে রুহি। সকাল থেকে আদি রুহিকে এক মিনিটও বসার সুযোগ দেয়নি, কখনো বলতাছে এর কাছ থেকে ফাইল নিয়ে আসো, আবার কখনো বলতাছে ওকে গিয়ে ফাইল দিয়ে আসো। মূলত কারণ ছাড়াই ঘোরাইতেছে রুহিকে। লাঞ্চ করার সময় পর্যন্ত দেয়নি রুহিকে। রুহি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তবুও আদির পাশে দাঁড়িয়ে আছে, কারণ ওর ডেস্ক কোনটা আদি সেটাও রুহিকে বলেনি। আদি বলল, যাও এই ফাইলটা লিজাকে দিয়ে আসো। আচ্ছা বলে লিজার ডেস্কে গিয়ে ফাইলটা দিয়ে যখন ফিরে আসছিল তখনই ঘড়ির কাঁটায় 5টা বাজল। রুহি, যাক বাবা ছুটি হয়েছে, তাই রুহি আর আদির রুমে না গিয়ে অফিস থেকে বাড়িয়ে গেল। এ দেখি আদি রুহির নাম ধরে চেঁচাচ্ছে। দারোয়ান এসে বলল, ম্যাডাম তো চলে গেছেন স্যার। আদি, এই মেয়ের সাহস কি করে হয় আমাকে না বলে অফিস থেকে চলে যায়? এর ফল তো তোমাকে ভোগ করতেই হবে ফুলটুসি। এসব ভাবতে ভাবতেই আদিও অফিস থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিল। রুহি একরাশ ক্লান্তি নিয়ে বাড়ি ফিরে দেখে তার বাবা হাতে মিষ্টি আর কতগুলি ব্যাগ হাতে নিয়ে বসে আছে, সাথে নুরা আর তার মাও আছে। রুহিকে দেখেই তার বাবা বলতে লাগলেন, আয় মা, আয় মিষ্টি মুখ কর। জানিস, আদি বাবার আদেশে আমাকে ম্যানেজার করা হয়েছে, আর আমার কাজও অনেক কমে গেছে, আমাকে আলাদা রুম দেওয়া হয়েছে। জানিস মা, আজ আমি খুব খুশি।
রুহি তোমাকে অফিস থেকে সরানোর জন্যই শয়তানটা এসব করছে মনে মনে। নুরাহ কিরে তুই কি ভাবছিস? বাবা আমাদের সবার জন্য জামা কাপড় এনেছে দেখবি চল। রুহি জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল হুম চল। সবার খুশি দেখে আদির সম্পর্কে আর কিছু বলল না। নিজের জামা নিয়ে রুমে গেল রুহি, নুরাও গেল, সবাই আজ খুব খুশি। রাতে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ল। সকালে মায়ের ডাকে রুহির ঘুম ভাঙল। মা সেই কখন থেকে ডাকছি, তোর তো উঠার নামেই নাই, জানিস কয়টা বাজে? 9টা বেজে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে খেতে আয়। অফিসের কথা কি ভুলে গেছিস নাকি? যেতে যেতে তো দেরি হয়ে যাবে। রুহি সর্বনাশ, 9টা বেজে গেছে। তুমি যাও মা, আমি এখনই আসছি। কাল এত খাটাখাটির জন্য রুহি ক্লান্ত হয়ে গেছিল, তাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। রুহি কালকে বাবার আনা জামাটা পরেছে। নীল রঙের একটা জামা, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক পরেছে। দেরি হয়ে গেছে তাই না খেয়েই বেরিয়ে গেল রুহি। অফিসে যেতে যেতে 10টা 30 বেজে গেছে। রুহি অফিসে ঢুকে দেখে আদি সবার সাথে দাঁড়িয়ে কোনো একটা কনফারেন্সে এর ব্যাপারে কথা বলছে। রুহি ঢুকতেই সবার চোখ রুহির উপর আটকে গেল। রুহিকে অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আদির চোখও আটকে গেছে। আদি যেন কিছুতেই রুহির থেকে চোখ সরাতে পারছে না। আদি কিছুক্ষণ তাকিয়ে থেকে রুহিকে উদ্দেশ্য করে বলল, আদি তা ম্যাডাম আপনি কি মডেল নাকি? আর অফিসটাকে কি আপনার র্যাম্প মনে হচ্ছে যে নিজের মনমতো সময়ে সাজগুজ করে র্যাম্প শো করতে এসেছেন? আদির কথায় সবাই অবাক হয়ে গেল। কেউ কেউ হেসে দিয়েছে, কিন্তু রুহি ততটাও সাজেনি। তবুও কিছু মেয়ের রুহিকে প্রথমেই পছন্দ হয়নি, কারণ রুহি কারো সাথে কথা বলার সুযোগ পায়নি, তাই ওরা রুহিকে অহংকারী ভেবেছে, তাই সুযোগ পেয়েই অপমান করার জন্য হেসে দিয়েছে। আদির কথা শুনে আর সবার হাসি দেখে রুহির মাথা লজ্জায় নিচু হয়ে গেছে, আর চোখের পানি যেন কোনো সংকেত না দিয়েই চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে। আদি সবাই সবার কাজে যান। সবাই চলে গেল। আদি বলল, ন্যাকামি শেষ হলে আপনিও রুমে চলেন। রুহির কিছু করার নাই, বাধ্য হয়ে আদির সাথে রুমে গেল। রুহির জন্য আদির রুমেই একপাশে একটা ডেস্ক রাখা হয়েছে আদির আদেশেই। আজ থেকে এখানেই বসবা তুমি, এখন যাও ফ্রেশ হয়ে এসো। ফ্রেশ মানে বোঝেছ তো? রুহি ফ্রেশের আবার কোনো মানে হয় নাকি চোখ মুছতে মুছতে? আদি একটানে রুহিকে কাছে এনে বলে, হুম হয়, আমি ফ্রেশ বলতে এই গুলা মুছে আসতে বলছি। রুহির ঠোঁটে হাত বুলাতে বুলাতে বলল, আর কখনো যেন না দেখি তুমি সেজেছ। নিজের অজান্তেই কথাগুলি বলে ফেলছে আদি। রুহি আদিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আজব তো, আমি কি করব কি না করব সব কি আপনাকে বলে করতে হবে নাকি? আদি চেয়ারে বসে পড়ল আর বলল, ছেলেদের আকর্ষণ করার বেশি ইচ্ছা থাকলে বাজারে নাম লিখালেই তো পারো, অফিসে কি দরকার? নিজের ভ্রুয়ের উপর হাত বুলাতে বুলাতে বেখালিভাবে কথাটা বলল আদি। কথাটা শুনে রুহির ইচ্ছা করছে আদিকে একটা থাপ্পড় দিতে, কিন্তু একটা থাপ্পড় দিয়ে তার এই অবস্থা, নিজের অবস্থা আর খারাপ করতে চায় না সে। তাই আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল আর নিজের সব সাজ মুছে বাইরে আসল। এসে নিজের ডেস্কে কাজে ব্যস্ত হয়ে গেল। আদিও কাজে ব্যস্ত, যদিও আদি কাজ করার জন্য অফিসে আসেনি, তবুও দায়িত্ব যখন নিচ্ছে তাই মন দিয়েই কাজ করছে। দেখতে দেখতে লাঞ্চের সময় হয়ে গেল। সবাই খেতে চলে গেছে, কিন্তু আদি রুহিকে যেতে বলেনি। অনেকক্ষণ পর রুহি আদির কাছে গিয়ে বলল, রুহি স্যার আমি বাইরে থেকে খেয়ে আসি। আদি ল্যাপটপ থেকে মুখ ঘুরিয়ে বলল, কি মানে স্যার, আমি একটু খেয়ে আসি। রুহি আদি ঘড়ির দিকে তাকিয়ে বলল, লাঞ্চের আর 5 মিনিট আছে। ধরো নামতে 2 মিনিট, উঠতে 2 মিনিট, আর 1 মিনিটে খাইতে পারবা? আদির কথা শুনে রুহি অবাক হয়ে আদির দিকে তাকিয়ে আছে। আদি তাকিয়ে থাকার কিছু নাই, 5 মিনিট দৌড়াদৌড়ি না করে যাও ডেস্কে বসে রেস্ট নাও। রুহি সকালেও খায়নি, ওর ক্ষুধা পেয়েছে, কিন্তু কিছু করার নাই।
ঠিক আছে স্যার, আমি একটু বেলকনি থেকে আসছি বলে রুহি রুমের বাইরে গেল। রুহি বাইরে যেতেই কয়েকজন কলিগ এসে বলতে লাগলো, বাহ তুমি তো বেশ চালাক, এসেই স্যারকে হাত করে ফেলছ। রুহি কি বলছেন এসব, স্যারকে হাত করছি মানে? আরে আরে আমরা বুঝি স্যারকে, তো তুমি এক মুহূর্তের জন্য একা ছাড় না, তার উপর উনার রুমেই নিজের ডেস্ক নিয়েছ, এসবের মানে আমরা বুঝি বলেই হাসতে লাগল। আদি সিসিটিভিতে সব দেখছিল। দেখছে আর হাসছে। বোকা হাদারাম, বলছিলাম বাইরে না যাইতে, শুনল না, এবার কাঁদতে কাঁদতে ফিরতে হবে বাচারি। রুহি এসব শুনে আর সহ্য করতে না পেরে রুমে এসে ডেস্কে মুখ গুজে কাঁদতে লাগল। রুহি, সবাই আমাকে ভাবেটা কি? আমি এতই খারাপ? কেউ বলে বাজারের মেয়ে, কেউ বলে স্যারকে হাত করেছি। সবার উপর ঠাডা পড়ুক। উম্মম ফুপিয়ে ফুপিয়ে কথাগুলি বলছে রুহি। আদি দেখছে আর হাসছে। এর মধ্যেই রুহির ফোনটা বেজে উঠল। রুহি ফোনটা আদির টেবিলে রেখে বাইরে গেছিল। রুহি কান্নায় ব্যস্ত, তাই ফোনের শব্দ তার কানে পৌঁছায়নি। আদি না, এখন ওকে ফোনটা দেওয়া যাবে না, রাগের মাথায় কি থেকে কি বলে ফেলবে। আবার না ধরলেও তো হবে না, বিশেষ কোনো দরকার হলে। আচ্ছা আমি রিসিভ করে বলি, পরে কল করতে বলে আদি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একজন বলে উঠল, রুহি তুই খেয়েছিস? সকালে তো না খেয়েই চলে গেলি, তাই খোঁজ নেওয়ার জন্যই। কথা শেষ হওয়ার আগেই টুট 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 ফোনটা কেটে যায়নি, আদি কেটে দিয়েছে। উফফ কি যে করে এই মেয়েটা, সকালে যে খায়নি বলবে না। আদি রুহির কাছে গিয়ে দাঁড়াল। রুহি তখনও কাঁদছে। আদি মানুষের কথায় কান দিতে নেই ম্যাডাম, তাতে নিজের কানেরই ক্ষতি হয়। রুহি মুখ তুলে আদির দিকে তাকাল। আদি দেখো, তুমি দেখতে কত সুন্দর, এখন যদি তোমার কান খারাপ হয়ে যায় তোমাকে কেউ বিয়ে করবে? করবে না, তাহলে তোমার কি হবে বলতো? রুহি অবাক। আদি সুন্দর বলছি কেন, এখন তো সুন্দর ও নাই, না খেতে পেয়ে মুখটা চুপসে গেছে, তার উপর চোখগুলি কেঁদে কেঁদে ফুলিয়ে ফেলছ। চলো চলো বলে রুহির হাত ধরল আদি। রুহি, হাতটা ছাড়ুন, সবাই খারাপ ভাববে। আদি ঠিক আছে, তাহলে নিজেই চলো। রুহি, কোথায় যাব? আদি, আমার মান সম্মান বাঁচাতে। রুহি, মানে কি? আদি, আরে মানে হলো আমার পিয়ে এত খারাপ দেখতে হলে লোকে কি বলবে বলত? আমার মান সম্মানের সব শেষ হয়ে যাবে, চল তোমাকে ঠিক করে নিয়ে আসি। রুহিকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আদি ওকে ঘর থেকে বের করে দেয়। একটু পর নিজেও বাইরে এসে হাঁটতে লাগলো আর ফিসফিস করে বলল, এখন যদি আমার সাথে তাল না মিলাও তাহলে টেনে হিঁচড়ে নিয়ে যাব, সবাই তখন খুব বাজে কথা বলবে, বুঝেছ? রুহি বাধ্য মেয়ের মতো আদির পিছন পিছন যেতে লাগল। আদি রুহিকে নিয়ে একটি রেস্টুরেন্টে গেল। ওয়েটার খাবার দিয়ে গেল। আদি রুহির দিকে খাবার এগিয়ে দিয়ে বলল, এই নাও খাও। রুহি, আমার খেতে ইচ্ছে করছে না, আমি খাব না। আপনি খান। রুহির মন তখনও খারাপ। আদি, এই যে এক্সকিউজ মি ম্যাডাম, আমি আপনার প্রেমিক নই যে আদর করে রাগ ভুলিয়ে খাইয়ে দিব। লাস্টবার বলছি, এবার না খেলে একটা থাপ্পড় মেরে সবগুলা দাঁত খুলে হাতে ধরিয়ে দিব। রুহি, সবকিছুর লিমিট আছে, আপনি আমার সাথে এমন করছেন কেন? আদি, আমার যখন যা মন চায় তাই করি, ন্যাকামি না করে খাও। রুহিরও খিদে পাইছে, তাই আর কিছু না বলে খেয়ে নিল। খেয়ে দুইজনেই অফিসে ফিরে আসল। সবাই ওদের দুইজনের দিকে তাকিয়ে আছে, কারণ ওদের দেখে মনে হচ্ছে যেন পারফেক্ট ম্যাচ, যেন মেড ফর ইচ আদার। অফিসে ফিরে দুইজনেই কাজে ব্যস্ত হয়ে গেল। দেখতে দেখতে ছুটির সময় হয়ে গেল। রুহি বাসায় যাওয়ার জন্য যেই উঠতে গেল, আদি, কি হলো, কোথায় যাচ্ছ? রুহি, অফিস টাইম তো শেষ। আদি, তাই নাকি? প্রথম কথা, কাল তুমি না বলে চলে গেছ। দ্বিতীয় কথা, তুমি অফিসে দেরি করে আসছ।
তৃতীয় কথা, লাঞ্চ করতে সময় নষ্ট করেছ। তারপরেও কিভাবে আশা করো তুমি এখন বাসায় যেতে পারবা? শয়তানি হাসি দিয়ে। রুহি, আমার হাতে তো এখন কোনো কাজ নাই। আদিকে বলল, নাই, এই ফাইলগুলি নিয়ে যাও আর প্রজেক্টটা আজকের মধ্যে শেষ করে তারপরে বাসায় যাবা। বলেই ফাইলগুলি রুহির হাতে ধরিয়ে দিয়ে দিল আদি। রুহি, স্যার, এগুলা রেডি করতে অনেক সময় লাগবে, আমি যদি বাড়িতে থেকে করে নিয়ে আসি। আদি, অফিসটা আমার, তোমার না। এখানে আমি যা বলবো তাই হবে, বুঝেছ? আর বাসার কথা ভাবতে হবে না, আমি আঙ্কেলকে বলে দিচ্ছি তোমার ফিরতে লেট হবে। আর কিছু না বলেই আদি বেরিয়ে গেল। অফিস থেকে মোটামুটি সবাই চলে গেছে, ঘড়ির কাঁটায় এখন 8:30। এতক্ষণ ধরে রুহি ফাইলের মধ্যে ডুবে ছিল, তাই অন্যদিকে তাকানোর সময় পায়নি। এখন ফাইল থেকে মুখ তুলে রুহির বেশ ভয় লাগছে। চারদিক কেমন নিস্তব্ধতায় ভরে গেছে। রুহি, যা হবার হবে, আমি আজ আর কোনো কাজ করব না, এখন বাসায় যাব বলে বের হয়ে দরজার কাছে গিয়ে মেজাজ খারাপ হয়ে গেল রুহির। একই দরজা তো বাইরে থেকে বন্ধ, তার মানে রাক্ষসটা দরজা লক করে চলে গেছে। এখন কি হবে? আমার তো বেশ ভয় লাগছে। কি আর করার, রুহি রুমে ফিরে গিয়ে বসে ভাবছে কি করা যায়। কিছুক্ষণ পর হঠাৎ করে ঘরের সব বাতি নিভে গেল, মানে লোডশেডিং হল। অচেনা জায়গা, তার উপর অন্ধকার, আশেপাশে কেউ নাই। রুহির মনে হচ্ছে কোনো ছায়া তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। অন্ধকারে ভয় রুহির প্রাণ যায় যায় অবস্থা। মাথা কাজ করছে না। বাসায় ফোন দিব? না না, বাসায় ফোন দিলে বাবা মা টেনশন করবে না, বাসায় বলা যাবে না, তাহলে কাকে বলবো? 7-5 ভেবে ভেবে রুহি আদিকে ফোন দিল। হ্যালো স্যার। আদি, কে বলছেন? রুহি, আমি রুহি বলছিলাম। ভয় রুহির কথা জড়িয়ে যাচ্ছে। আদি, বুঝেছি, ঠিক আছে, এখন বাসায় যাও। রুহি, কিন্তু স্যার, দরজা তো লক করা। আদি, কি? দরজাকে লক করল? কথাটা শেষ করার আগেই ওপাশ থেকে চিৎকারের আওয়াজ পেল আদি। আদি, রুহি, রুহি, ঠিক আছো তুমি? রুহির পাশ থেকে কোনো উত্তর আসছে না। আদি যদিও রুহিকে কষ্ট দিতে যায়, কিন্তু এখন কেন জানি তার ভয় লাগছে, রুহির জন্য টেনশন হচ্ছে। আদি তাড়াতাড়ি করে অফিসে পৌঁছাল, গিয়ে দেখে সত্যিই দরজা লক করা, কিন্তু সেটা আদি করেনি। দারোয়ান ভেবেছিল কেউ নেই, তাই লক করে চলে গেছে। যাই হোক, আদি দরজা খুলে দেখে রুহি মাটিতে পড়ে আছে। আদি রুহির পাশে গিয়ে বলল, রুহি, এই রুহি, কি হয়েছে তোমার? ওঠো। আদি বোঝল রুহি অজ্ঞান হয়ে গেছে, তাই রুহিকে কোলে নিয়ে নিজের চেয়ারে আধশোয়া করে বসিয়ে দিল। তারপর রুহির চোখে মুখে পানি দিতে থাকে। কিছুক্ষণ পর রুহির জ্ঞান ফিরল। আদি, মাটিতে কি করছিলে তুমি? ধমক দিয়ে। রুহি, মিমি, মানে আমাকে কিছু একটা ধরতে এসেছিল। আদি ভ্রু ভাঁজ করে বলল, কি ধরতে এসেছিল? রুহি, তেলাপোকা। রুহির কথায় আদি যেন আকাশ থেকে পড়ল। আদির রাগও হচ্ছে, সাথে হাসিও পাচ্ছে। হাসি চেপে আদি বলল, তোমার মাথার তার কি সত্যিই ছিঁড়া? তেলাপোকা কি ভয় পাওয়ার মতো জিনিস? আর তেলাপোকা যে তোমায় ধরতে এসেছিল কিভাবে বোঝলে? রুহি, ফোনের আলোয় দেখেছি। আদি, খুব ভালো দেখছো, আজ বুঝলাম মেয়েদের কেন ন্যাকা বলে। বিড়বিড় করে। রুহি, কিছু বলছেন? আদি, মানে এখন বাসায় চলো। রুহি, আমার ভয় করছে, একটু পড়ে যাব। আদিও, আচ্ছা, তাহলে আমি চলে যাই? রাগান্বিত হয়ে বলল। রুহি, না না, আমাকে রেখে যাবেন না, আপনি চলে গেল হয়তো আবার তেলাপোকা আসবে। আদি, তেলাপোকার সাথে লড়াই করার কোনো ইচ্ছা আমার নাই, তাই সেটা আসার আগেই এখান থেকে বিদায় হতে চাই বলেই আদি রুহিকে কোলে তুলে নিল। রুহি আদির এই আচমকা কর্মের জন্য প্রস্তুত ছিল না, তাই রুহি বলল, কি করছেন আপনি? আদি, কি করছি বলতো? রুহি, এই যে আমাকে কোলে নিলেন। আদি ভুল হয়ে গেছে বলেই রুহিকে ছেড়ে দিল। রুহি ধরাম করে নিচে পড়ে গেল। রুহি, মাগো, আমার কোমরটা ভেঙ্গে গেল গো।
আদি এখনো ভাঙ্গেনি, কিন্তু এখন যদি তোমার এই মাগো মাগো বলা ভাঙ্গা রেকর্ডারটা বন্ধ না করো তাহলে আচার মেরে কোমরটা 10 টুকরা করে দিব বলে আবার কোলে নিয়ে হাঁটতে লাগলো আদি। রুহি আর কিছু না বলে চুপচাপ আদির গলা জড়িয়ে রাখল। আদি রুহিকে গাড়ি করে নিয়ে বাসায় রেখে আসলো। আদি বাসায় ফিরে শুয়ে আছে। আদি না কিছুতেই ঘুম আসছে না, খালি রুহির কথা মনে পড়ছে। একদিন এই মেয়েটা সব ঘৃণা সরিয়ে মায়ে জড়িয়ে ফেলেছে দেখছি। ওকে যে কখন দেখব, রাতটা শেষ হচ্ছে না কেন? কিছুক্ষণ পর, আদি আমি এসব কি ভাবছি? আর রুহির প্রতি আমার এই অদ্ভুত অনুভূতি হচ্ছে কেন? আমি তো ওকে ঘৃণা করি, তাহলে ভালো লাগছে কেন? তবে কি আমি রুহিকে? অবশেষে আদির অপেক্ষা শেষ হল। দেখতে দেখতে ভোর হল। আদি সকাল সকালে উঠেই অফিসের জন্য রেডি হয়ে গেল। রুহিকে দেখার জন্য আদির যেন আর তরস সইছে না। এদিকে রুহিও আজ বেশ তাড়াতাড়ি অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, কারণ আদি আসার আগে গিয়ে সে সবার সাথে পরিচিত হতে চায়। আদি চলে আসলে সে কারো সাথে কথা বলতে পারে না, তাই আজ তাড়াতাড়ি অফিসে চলে এসেছে সে। রুহি যে করেই হোক সবার ভুল ভাঙ্গাতে হবে। কিন্তু এখনো কেউ আসেনি। তাহলে রুহি এসে ডেস্কে বসল। এরই মধ্যে মি আদিত্য চৌধুরী এসে হাজির। রুহি যেখানে বাঘের ভয় সেখানেই দেখি সন্ধ্যা হয় মনে মনে। স্যার, আপনি আজ এত সকালে? আদি, আমি কখন অফিসে আসব আর কখন আসব না সেটা তোমাকে জিজ্ঞাসা করে আসতে হবে নাকি? রুহি, না না স্যার, আমি তো এমনি বলছিলাম। আদি, চুপচাপ কাজ করো, বাইরে যাওয়ার দরকার নাই। রুহি নিকুচি করেছে, তর কাজের বেয়াদব, দেখিস ঠাডা পড়বে তর উপর মনে মনে। আদি, কিছু বলছো মনে হচ্ছে। রুহি, কই নাথ স্যার, আমি তো ভাবছিলাম। আদি, কি ভাবছিলে? রুহি, এই যে আপনি একটা খাটাস মানেন নন, কত ভালো আপনি, এই আর কি। আদি, বুঝেছি। এওহি কি বুঝেছেন স্যার? আদি, এই যে তোমার পাকা গজিয়েছে, ছেটে দিতে হবে। কালকের প্রজেক্টটা শেষ হইছে? নিশ্চয়ই না। যাও কাজ করো, ধমক দিয়ে। রুহি বিড়বিড় করতে করতে ডেস্কে গিয়ে কাজে বসল। হে খোদা, ওর যেন একটা ফুটবল টিমের সমান বাচ্চাকাচ্ছা হয়, যারা ওকে সারাদিন বিরক্ত করবে। আদি রুহির কথা শুনছে আর হাসছে। হাসতে হাসতে আদি বলল, শুধু একটা কেন? একটা ফুটবল টিম আর একটা ক্রিকেট টিম হলেও আমার কোনো আপত্তি নাই, যদি তোমার সমস্যা না হয়। রুহি, বাচ্চা আপনার হবে তাতে আমার সমস্যা হবে কেন? আদি, সেটা তুমি বোঝলে তো কাজেই হতো। রুহি কিছু বলতে চাইলে আদি ধমক দিয়ে চুপ করিয়ে দেয় আর কাজ করতে বলে। আদি আজ কোনো কাজ করছে না, এক নজরে রুহির দিকে তাকিয়ে আছে। রুহির প্রতি তার এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। কিন্তু আদি তা প্রকাশ করতে পারছে না, কারণ সে এমনই। আদি কি করে বলবো রুহিকে? ওই কি আমায় সে দৃষ্টিতে দেখে? অথবা ওর যদি পছন্দের কেউ থাকে? থাকলে থাকুক, তাতে আমার কিছু যায় আসে না। রুহি আজ থেকে শুধুই আমার। যদি সে রাজি না থাকে তবুও আমার। এগুলি ভাবছিল আদি, আর রুহির দিকে দেখছিল। আদি রুহিকে ডাকল। রুহি, জি স্যার, বলুন। আদি, তুমি কোথায় পড়াশোনা করেছ? রুহি, স্যার, আসলে মানে নেনে আমি তো বড় স্যারকে বলেছিলাম আমি তেমন পড়াশোনা করিনি। আদি, যাক বাঁচা গেছে। রুহি, জি মানে? আদি, কিছু না। যাও কাজ করো। কিছুক্ষণ দুইজনেই কাজ করে, অতঃপর লাঞ্চের সময় হল। রুহি বাইরে যেতে চাইলে আদি যেতে দেয় আর নিজেও রুহির সাথে রুমের বাইরে এসে সবার সাথে রুহির পরিচয় করিয়ে দেয়। আর সবাইকে বলে রুহিকে কাজে সাহায্য করতে। রুহি অবাক হয়ে যায়, কয়েকজন মেয়ে কলিগ ছাড়া সবাই তার সাথে মোটামুটি ভালো ব্যবহার করছে। লিজার সাথে রুহির বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। লিজা আদির বন্ধু, ওরা একসাথেই পড়াশোনা করেছে। লিজার বাবা মা দেশের বাইরে থাকে,
লিজা মূলত সময় কাটানোর জন্যই অফিসে আসে। রুহি আর লিজা অনেকক্ষণ কথা বলল, তারপর একসাথে ক্যান্টিনে গেল খেতে। খেয়ে রুহি ফিরে আসল, এসে দেখে আদি বসে আছে। রুহি, স্যার খাবেন না? আদি, খাবো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম বলে লিজাকে বলল রুমে খাবার পাঠাতে। দারোয়ান এসে খাবার দিয়ে গেল। আদি, রুহি এদিকে এসো। রুহি, জি স্যার বলুন। আদি, খাইয়ে দেও। রুহি, মানে কি? কি বলছেন এসব? আদি বাংলা ভাষায় বললাম। রুহি, স্যার আমি আপনার কর্মচারী বউ কিংবা প্রেমিকা নই। আদি, পিএ মানে কি জানো? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আর তারা ছাড়াও আমি অনেক আগেই তোমাকে বলেছি এখন থেকে যা চাইব তোমার তাই করতে হবে। শখুনের দৃষ্টি পড়ে গেছে তোমার উপর, কিছু করার নাই। বাকি রইল অফিসের বসো। তুমি ভুলে যাচ্ছ আমি আগে একটা বখাটে ছেলে, তারপর অফিসের বসো। তাই এমন কিছু কইর না যার ফল তোমার বাবাকে ভুগতে হয়। রুহি, একটা অসহায় মেয়েকে ব্ল্যাকমেইল করতে লজ্জা করে না? রুহির কথা শুনে আদির জিদ চেপে গেছে। আদি, না করে না, খাইয়ে দিতে বলছি, সুসাইড করতে তো বলি নাই। রুহির খুব রাগ হচ্ছে, তাও খাইয়ে দিতে গেল। থামো থামো, একটা থাপ্পড় মারব, ফাজিল মেয়ে, তোমাকে চামচ দিয়ে খাওয়াইতে কে বলছে? হাতে খাওয়াও, চোখ পাকিয়ে বলল আদি। রুহি কত ইচ্ছা ছিল হাবিকে তুলে খাওয়াব, কিন্তু তার আগেই এই রাক্ষসটাকে খাওয়াতে হচ্ছে। আদি রুহির হাতে কামড় বসিয়ে দিল। রুহি, আহ, কি করলেন এটা? আদি, রাক্ষস সাধারণত যা করে। রুহি, আপনার কখনো ভালো হবে না। আদি, জানি, যখন থেকে পেতনিটাকে দেখেছি তখন থেকেই ঘুম চলে গেছে, এখন আর ভালো থাকার আশা করি না। সারাদিন আদি রুহির পিছনে লেগেছিল। আদি রুহিকে হার্ট করতে চায় না, কিন্তু রুহি আদির সবকিছুতেই বাধা দিয়ে আদির রাগ বাড়িয়ে দেয়, তাই আদি বাধ্য হয়েই রুহিকে জোর করে। ছুটির সময় হয়ে গেছে, আদি কাজে ব্যস্ত ছিল, সেই ফাঁকে রুহি অফিস থেকে বের হয়ে এসেছে। কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, কোনো যানবাহন নেই, তাই রুহি বৃষ্টিতে ভিজেই বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে। কিছু রাস্তা যাওয়ার পর একটা গাড়ি এসে রুহির সামনে থামল। গাড়ি থেকে নেমে এলো আদি, এসেই কোনো কথা না বলে রুহির গালে ঠাস করে চড় বসিয়ে দিল। এভাবে ভিজতেছ কেন? খুব তো নিজের সম্মানের কথা বল, আর এখন ভিজে জামাকাপড়ে নিজের কি অবস্থা করেছ দেখছ? সবাই কুনজর দেখছে তোমায়, সেদিকে নজর আছে? রুহি তাকিয়ে দেখে সত্যিই কিছু লোক ওর দিকে লোভনীয় চোখে তাকিয়ে আছে। রুহি লজ্জায় মাথা নিচু করে দিল। আদি নিজের জ্যাকেট খুলে রুহিকে পরিয়ে দিয়ে বলল, চলো বাসায় পৌঁছে দিয়ে আসি। গাড়িতে বসে রুহি ভাবছে, স্যারকে যতটা খারাপ ভাবছিলাম তিনি ততটাও খারাপ না, মনে মনে। ভিজে ভিজে রুহির অবস্থা খারাপ হয়ে গেছে, চুল থেকে টপ টপ পানি পড়ছে। রুহি রীতিমতো কাঁপছে। আদি, আমার কি ইচ্ছে করছে জানো রুহি? রুহি, কি স্যার? আদি, ইচ্ছা করছে তোমাকে বরফ জলে ডুবিয়ে রাখতে। রুহি, তাহলে তো আমি মরেই যাব। কথাটা শোনা মাত্র আদি গাড়ির ব্রেক চেপে দিল। হঠাৎ ব্রেক করাই রুহি সামনের দিকে ঝুঁকে গিয়ে মাথায় ব্যথা পেল। আদি, আর কখনো মরার কথা বলবা না রুহি। রুহি অবাক হয়ে, ঠিক আছে, বলবো না। আদি হাতে রুমাল নিয়ে রুহির মাথা আস্তে করে মুছে দিল। আজ তোমার জ্বর আসবে সে ব্যাপারে আমি নিশ্চিত। জ্বর আসলে তুমি অফিসে আসবে না, আমার খুব খারাপ লাগবে। রুহি যেন অবাকের শেষ সীমায় পৌঁছে গেছে। রুহি নিজের অজান্তেই বলে ফেলল, আমি আসব স্যার। বাসার সামনে গিয়ে রুহিকে নামিয়ে দিল। রুহি চলে যাচ্ছিল, তখনই আদি বলল, আমি যদি কাল তোমায় নিতে আসি? রুহি, চিন্তা করবেন না স্যার, আমি অফিসে যাব, কথা দিলাম। আদি রুহির ঘরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে চলে গেল। রুহিরও আজ আদিকে অন্যরকম লেগেছে, বেশ ভালোই লেগেছে। পরের দিন রুহি অফিসে এসেছে। আদির সাথে আজ আর কোনো ঝামেলা হয়নি। আদিকে এখন রুহির বেশ ভালো লাগে।
এভাবে বেশ কিছুদিন কেটে গেল। কিন্তু হঠাৎ করেই একদিন, রুহি, এই নিন আমার রিজাইন লেটার, আমি আর আপনার অফিসে কাজ করতে চাই না। আদিও লেটারটা নিয়ে নিল, কোনো রকম বাধা দিল না। আদি, ঠিক আছে, আপনি যেতে পারেন। আজ বেশ কিছুদিন হয়ে গেছে রুহি চাকরি ছেড়ে চলে গেছে। আদির তাতে অনেক খারাপ লেগেছে, কিন্তু খারাপের চেয়ে আদির রাগই বেশি হয়েছে। তার জেদের কাছে খারাপ লাগাটা হার মেনেছে, তাই সে রুহিকে আটকানোর চেষ্টা করেনি। চলে যাওয়ার পর একবারও রুহির খোঁজও নেয়নি। যেহেতু আদির বাবা আদিকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন আর আদিও যেহেতু তার বাবা মাকে কথা দিয়েছে, তাই সে অফিস ছাড়তে পারেনি। আদির বাবা আদির উপর সব দায়িত্ব দিয়ে আদির মাকে নিয়ে দেশের বাইরে বেড়াতে গেছেন। কিন্তু এদিকে রুহির বাড়িতে ঘটল এক দুর্ঘটনা। রুহির বাবা হঠাৎ করেই স্ট্রোক করেছে। না, এর মধ্যে আদির কোনো হাত নাই। আদি, রুহি আর তার পরিবার সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে এসেছে। ডাক্তার বলেছে ওপেন হার্ট সার্জারি করতে হবে, অনেক টাকা প্রয়োজন। রুহির পরিবারে রুহির বাবাই একমাত্র উপার্জনকারী। কি হবে এখন? বাধ্য হয়েই রুহি আদির অফিসে গেল, যদিও যে আদির কাছে যায়নি, গিয়েছিল আদির বাবার কাছে, কিন্তু তিনি দেশে না থাকায় আদির কাছে যেতে হয়েছে। রুহি, আসতে পারি? আদি বিরক্ত হয়ে বলল, ইয়েস, কাম ইন। রুহি, আসলে স্যার, আমার বাবা খুব অসুস্থ, তাকে বাঁচানোর জন্য বেশ কিছু টাকা প্রয়োজন। আদি অন্যদিকে তাকিয়ে বলল, তো আমি কি করতে পারি? রুহি, বাবা তো এই অফিসেই কাজ করতেন। আদি, তার জন্য কি তাকে বেতন দেওয়া হয়নি? এটা কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি না। রুহি, দয়া করুন স্যার, আপনি সাহায্য না করলে বাবাকে বাঁচাতে পারব না। আদি, আমার এত অপ্রয়োজনীয় টাকা নাই যে শুধু শুধু দান করতে যাব। রুহি, দান করতে হবে না স্যার, আমাকে চাকরি দিন, আমি কাজ করে সব শোধ করে দিব। আদি, চাকরি কি মগের মূল্যক নাকি যে তোমার যখন ইচ্ছা হবে ছেড়ে দিবে, আবার যখন ইচ্ছা চাকরিতে ঢুকে যাবে? চাকরিটা তো তুমি নিজেই ছেড়েছিলে, তাই না? রুহি, আর এমন হবে না স্যার, বিশ্বাস করুন, আপনি যা করতে বলবেন তাই করব, তবুও আমাকে কিছু টাকা দিন। আদি হাহা উচ্চ স্বরে হেসে বলল, তোকে করব বিশ্বাস? অসম্ভব। যদি কাগজে কলমে লিখে দিস আগামী 1 বছর তুই আমার কথা মতো চলিবি, তবেই টাকা দিব। রুহি, ঠিক আছে স্যার, আমি তাতে রাজি। আদি বোঝে বলছ? রুহি, আমার কপালে দুঃখ আছে জানি, কিন্তু আমার টাকা দরকার, তাই রাজি হতেই হবে মনে মনে। আদি, রাজি না থাকলে সময় নষ্ট না করে যেতে পারো। রুহি, আমি রাজি স্যার। আদি, গুড, তাহলে কাল অফিসে চলে আসো। আর আঙ্কেল কোনো হসপিটালে আছে বলে যাও, চিকিৎসা সহ আগামী 1 বছর তাদের ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। টাকার সময় মতো পৌঁছে যাবে। রুহি, আমার আজকেই টাকা লাগবে। আদি, তুমি হসপিটালে পৌঁছার আগেই টাকা পৌঁছে যাবে। তুমি এখন আসতে পারো। আর একটা কথা, কাল অফিসে আসার সময় সবাইকে বলে এসো কাল থেকে তুমি আর রাতে বাসায় ফিরবে না। রুহি, তার মানে কি? চোখ বড় বড় করে রুহি বলল, ছি, আপনি এত নীচ। আদি রুহির গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, আমাকে এত খারাপ ভাবার সাহস হয় কি করে? আমার যদি খারাপ ইচ্ছা থাকত তাহলে তোকে এত টাকা দিয়ে কিনতাম না। এর চেয়ে অনেক কম টাকায় তোর চেয়ে সুন্দরী কল গার্ল পাওয়া যায়, বুঝলি? তোকে আমি ঘৃণা করি, আর তার কারণটা তুই জানিস। কাল থেকে তোর জীবনটা নরক হয়ে যাবে, সেই শর্তেই তুই টাকা নিয়ে যাচ্ছিস, কথাটা মাথায় রাখিস। রুহি মাথা নিচু করে বলল, কিন্তু বাড়িতে কি বলবো? আদি, সেটা আমি বুঝে নিব। তাহলে ঠিক আছে বলে মাথা নিচু করে রুহি চলে গেল। কিছুক্ষণ পর হসপিটালে আদি নিজেই আসল। নুরা আদিকে দেখেই চিনতে পারল। নুরা, স্যার, আপনি? আদি, হ্যাঁ, আঙ্কেলকে দেখতে আসলাম। আন্টি, আমায় চিনতে পেরেছ? রুহির মা, হ্যাঁ বাবা, তুমি আদি না? ছোটবেলা কত এসেছ আমাদের বাড়ি। তারপর পড়াশোনার জন্য বিদেশে চলে গেলে, তারপর আর দেখা হয়নি।
আদি জি আন্টি, গত বছরেই ফিরে এসেছি। রুহি, একটা মানুষের কয়টা রূপ থাকতে পারে? সবার সামনে কত ভালো একজন মানুষ, কিন্তু ভিতরে তো একটা অমানুষ। দূর থেকে আদিকে দেখছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলা ভাবছে রুহি। আদি একটা চেক দিল। আন্টি, এটা রাখো, আমি হাসপাতালের সব বিল দিয়ে এসেছি। রুহির মা আদিকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাবা তুই আরো বড় হ। আদি, আমার জন্য দোয়া করো আন্টি। আর শোনো, বাবা মা দেশে নাই থাকলে অবশ্যই আসতো। তারা তোমাদের কথা বারবার জিজ্ঞাসা করছিল, যে কোনো দরকারে আমাকে অবশ্যই বলবা। আমি এখন তাহলে যাই আন্ট, বলে উঠে দাঁড়ালো আদি। তারপর আবার বলল, আন্টি, মা তো বাসায় না, রুহি যদি আমাকে একটু রান্না করে দেয় তুমি কি কিছু মনে করবে? রুহির মা রুহির দিকে তাকিয়ে বলল, রুহি যদি রাজি থাকে তাহলে আমি কিছু মনে করব কেন? বিষয় রুহির ইচ্ছা না, তুমি আমায় বিশ্বাস করো তো। আচ্ছা, বুঝিয়ে বলছি। আদি আবার রুহির মার সাথে বসল, তারপর বলল, রুহি তুমি একটু বাইরে যাও, আন্টির সাথে আমার কথা আছে। রুহি ঢং দেখে বাঁচি না, আমি আপনাদের কথা শুনছি না। আদি, তোমাকে যেতে বলছি না, ধমক দিয়ে। রুহি মুখ ভেঙচি দিয়ে বাইরে চলে গেল। আদি রুহির মার সাথে অনেকক্ষণ কথা বলে বাইরে আসল। বাইরে রুহির সাথে দেখা হলো। তাহলে কাল দেখা হচ্ছে মিস, বলে চলে গেল। পরদিন সকালে রুহি যথাসময়ে অফিসে চলে এসেছে। কিন্তু একি আমার ডেস্ক কোথায়? রুহির ডেস্কটা আর আদির রুমে নেই। আদিও এখনো আসেনি। তাই রুহি গিয়ে লিজার পাশে বসল। লিজা, কি ব্যাপার রুহি, তুমি হুট করে চাকরিটা ছেড়ে দিলে কেন? রুহি, তেমন কিছু না, এমনি ছেড়ে দিছিলাম। লিজা, আচ্ছা, ব্যক্তিগত বিষয় হলে বরং থাক। রুহি কিছু বলতে যাবে তার আগেই পিছন থেকে কেউ বলে উঠল, লিজা অফিসে সময় কাটানোর জন্য আসে, তাই বলে আপনাকে সময় কাটানোর জন্য চাকরিটা দেওয়া হয়নি। রুহি পিছনে তাকিয়ে দেখে মি আদিত্য চৌধুরী দাঁড়িয়ে। রুহি, সরি স্যার, আর এমন হবে না। আদি আর কিছু না বলে নিজের রুমে চলে গেল। রুহিও তার পিছন পিছন আদির রুমে গেল। রুহি, স্যার এখানে তো ডেস্ক নেই, আমি কোথায় বসব? আদি, কি বললে তুমি? ডেস্ক কোনো পর্যন্ত জানি পড়াশোনা করছো তুমি? রুহি জেনে বোঝে প্রশ্ন করছেন কেন? আদি, তুমি ডেস্কের কথা বললে তাই তোমার জায়গাটা মনে করিয়ে দিলাম। রুহি, মানে? বোঝলা না? আদি, বুঝিয়ে দিচ্ছি, তোমার কোনো সার্টিফিকেট আছে? নেই তো, তাই না? তুমি এই অফিসের পিয়ন হওয়ার যোগ্য, এর বেশি কিছু না। রুহি, বুঝেছি কি বোঝাতে চেয়েছেন, আচ্ছা আমি একটা টুল নিয়ে পিয়নের রুমে যাচ্ছি, বলে রুহি ঘোরতে গেল। আদি পিছন থেকে বলে উঠল, আদি, তোমার লজ্জা বলতে কিছু নেই তাই না? রুহি, কি সব বলেন? কেন থাকবে না, অবশ্যই আছে। আদি, মনে তো হচ্ছে না, এতদিন পিয়ে ছিলে এখন পিয়ন হয়ে গেছো, তোমার লজ্জা করছে না? আমি তো ভাবছিলাম লজ্জায় মাটিতে মিশে যাবে। তা না, তুমি খুশিতে পিয়ন রুমে চলে যাচ্ছ। লোকে কি বলবে? রুহি, ওরা আমাকে ভালো কবে বলছিল? এখন আর কি বলবে, যা বলার বলতে থাকুক, আমার কিছু যায় আসে না। আপনি থাকুন, আমি যাই। যেতে যেতে আবার ফিরে এসে রুহি আদির একদম কাছে গিয়ে বলতে লাগল, কি বলুন তো, পোস্টটা আমার জন্য ভালোই হইছে, টাকা তো পিএ এর মতোই পাব। কিন্তু পিএ এর মতো এত কাজ করতে হবে না বলেই ফিক করে হেসে এক দৌড়ে রুমের বাইরে চলে গেল রুহি। আদি, এই মেয়েকে আমি কি শাস্তি দিব, এই তো আমার চেয়ে এক কাঠি উপরে। কিছুক্ষণ পর আদি সিসিটিভির মনিটরে তাকিয়ে অবাক হয়ে গেল, এ কি? এই মেয়ে কি করছে? এগুলা সবাইকে চা করে খাওয়াচ্ছে, এই ডেস্ক থেকে ওই ডেস্কে ঘুরে বেড়াচ্ছে। আদির মাথা গরম হয়ে গেল। রুহিকে রুমে ডেকে পাঠালো। আদি, এই জন্য রাখছি তোমাকে, ধমক দিয়ে। কি করছো এসব? রুহি, কেন বলুন তো, পিয়নের কাজেই তো এইটা।
আদি হইছে তোমার আর পিয়ন হতে হবে না, এখানে চুপচাপ বসে থাকো। রুহি চুপচাপ বসে থাকার জন্য টাকা দিবেন? অবাক হওয়ার ভান করে। আদি উফফ, একটু চুপ করবে প্লিজ। রুহি আচ্ছা আচ্ছা, তাহলে ডেস্ক আনার ব্যবস্থা করুন। আদি বাধ্য হয়েই ডেস্ক আনিয়ে দিল, কারণ আদি চায় না রুহি অফিসের ছেলে স্টাফদের সাথে কথা বলুক। রুহি হি হি হি, তোমার মতো উগান্ডাকে কিভাবে সাইজ করতে হয় রুহি ভালো করেই জানে মনে মনে। লাঞ্চের সময় হতেই রুহি আদির পাশে এসে হাজির। আদি, কি ব্যাপার, আমি কি তোমাকে ডেকেছি? রুহি না, তা আপনি এখন আমার হাতে খেতে চাইবেন আমি জানি তো, তাই আগেই চলে আসছি, দায়িত্ববোধের একটা বিষয় আছে না? আদি উফফ, লাগবে না তোমার খাইয়ে দেওয়া, যাও নিজের কাজ করো যত সব। রুহি হাদারাম, জানতাম তো এটা করলেই আর খেতে চাইবি না। বেঁচে গেছি মনে মনে। আদি, এই দাঁড়াও দাঁড়াও, তুমি আমার সাথে গেম খেলছ? রুহি ক ক ক কি বলছেন এসব? আদি, কিছু না, আচ্ছা যাও। রুহি, যাক বাবা, একটুর জন্য বেঁচে গেছি। কোনোরকমে অফিস শেষ রুহি বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছে, এরই মধ্যে আদি এসে, এখানে কি করছো, বাসায় চলো। রুহি, বাসায় মানে? আদি শর্তের কথা ভুলে গেছেন নাকি ম্যাডাম? চলো ফাজিল মেয়ে। ধমক দিয়ে। রুহি উগান্ডা জানি কোথাকার। আদির সাথেই রুহি আদির বাসায় আসল। অনেক সুন্দর বাড়ি আদির। সেখানে লিজা, শাওন আর মাহির ও আছে। রুহি সবাইকেই চিনে, মেলায় সবার সাথেই ওর দেখা হয়েছে। সবগুলাই বদের হাড্ডি লিজা ছাড়া। লিজা গিয়ে রুহিকে তার রুম দেখিয়ে দিল, বেশ সুন্দর একটা রুম। রুহি বলছিল তো জীবন নাকি নরক বানিয়ে দিবে, কিন্তু তেমন কিছুই তো হচ্ছে না। ব্যাপার কি? কিছুক্ষণ পর আদি রুহিকে রুমে ডাকল। পায়। রুহিওজি বলুন। আদি মাত্রই শাওয়ার নিয়েছে, একটা টাওয়াল হাতে দিয়ে বলল, মাথা মুছে দাও। রুহি, শর্তে কি এসবও লিখাও ছিল? আদি হুম ছিল, আমি যা যা চাইব সবই করতে হবে। রুহি, তাহলে আর কি, আসুন। আদি, আমি আসব কেন, তুমি আসো। রুহি লক্ষ্মী মেয়ের মতো আদির মাথা মুছে দিল, তারপর আদি রুহিকে নিয়ে নিচে গেল। আদি, রুহি আমাকে খাইয়ে দাও। লিজা, শাওন, মাহির সবাই মুচকি মুচকি হাসছে। রুহি দিচ্ছি বলে সত্যি খাইয়ে দিল। খাওয়া শেষে সবাই টিভি দেখতে গেল, রুহিও গেছে। সবাই মিলে স্পোর্টস দেখছিল। হুট করে রুহি রিমোট নিয়ে চ্যানেল চেঞ্জ করে দিল। আদিউই, কি করছো এগুলা? রুহি, ওমা, 9টা বেজে গেছে তো। আদি, তো কি হয়েছে? রুহি, আমার ফেভারিট কার্টুনের এপিসোড শুরু হয়ে গেছে তো, দেখব না? ইনোসেন্ট লোক নিয়ে। আদি, কি শুরু হইছে কার্টুন? আর ইউ সিরিয়াস রুহি? এত বড় মেয়ে কার্টুন দেখে? রুহি, হুম, দেখে, প্রতিদিনে দেখে, যতদিন এখানে আছি ততদিনও দেখব, সাথে তোমাদেরও দেখতে হবে বলে টিভিতে মন দিল, একমনে কার্টুন দেখছে। রুহি বোঝাই যাচ্ছে কার্টুনটা তার খুব প্রিয়। রুহি দেখছে আর হাসতে হাসতে একবার আদির উপর পড়ছে, আবার একবার লিজার উপর পড়ছে, মোট কথা হাসিতে গড়াগড়ি খাচ্ছে। আদি অবাক হয়ে দেখছে রুহিকে। রুহির এই দুষ্টামি দেখে আদি যেন রুহির প্রতি আরও দুর্বল হয়ে পড়ছে। হোসেন। 2 মাস হয়ে গেছে রুহি আদির বাসায় এসেছে। 2 মাসের মধ্যে সে বাড়ির কাজের লোক সহ লিজা, শাওন, মাহির সবার মন জয় করে নিয়েছে। সবার মাঝে রুহি মধ্যমণি হয়ে উঠেছে। রুহিকে দেখে বোঝাই যায় না সে বাড়ির বউ নাকি অন্য কিছু। আদির সাথে সে এমন ব্যবহার করে যেন সে আদির বউ। রুহি প্রতিদিন আদিকে খাইয়ে দেয়, বউয়ের মতোই যত্ন করে। রুহি নিয়ম করে সবাইকে কার্টুন দেখতে বাধ্য করে, মাঝে মাঝে সবাইকে নিয়ে ঘুরতেও যায়। আদিও তাকে বেশ আদরে রেখেছে, কখনো একটা ধমকও দেয়নি। মাহির, শাওন, লিজা তো রুহিকে ছাড়া কিছু ভাবতেই পারে না। সবকিছুই ভালোভাবে চলছিল। কিন্তু আদি আর রুহির ডেস্টিনিটাই এমন, সবকিছু বেশিক্ষণ ঠিক থাকে না, এবারেও তাই হল। হঠাৎ একদিন আদি একটি মেয়ে নিয়ে আসল।
লিজা শাওন মাহির ওকে দেখে রীতিমতো নাচানাচি শুরু করছে, সবার সাথে মেয়েটি হেসে হেসে কথা বলছে। কিন্তু রুহির এসব ভালো লাগছে না, বিশেষ করে মেয়েটি রুহির হাত ধরে আছে সেটা রুহির সহ্য হচ্ছে না। কারণ রুহি আদিকে ভালোবেসে ফেলেছে। রুহি চাপা স্বভাবের হওয়ায় মুখ ফুটে বলতে পারেনি। রুহির খুব রাগ হচ্ছে। কে এই মেয়ে? অনেকক্ষণ বিশ্লেষণ করে বুঝতে পারল মেয়েটির নাম মনি। ও আদির বান্ধবী, বিদেশে একসাথে পড়াশোনা করত, অনেকদিন পর দেশে ফিরেছে। লিজা শাওন মাহিরের সাথেও বেশ ভালো সম্পর্ক। আদি রুহির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য রুহিকে ডাকল। আদি, রুহি এই হচ্ছে মনি, আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো, আমার আত্মা। আর মনি এই হলো রুহি। আদির বলা বাকি শব্দগুলি শুধু রুহিকে না সবাইকে অবাক করে দিয়েছে। কারণ আদি বলেছে এই হলো রুহি, আমাদের বাসার কাজের মেয়ে। রুহি কি বলবে বুঝতে পারছে না, শুধু আদির মুখের দিকে তাকিয়ে আছে। আদি খুব স্বাভাবিকভাবে কথা বলছে, যেন কিছুই হয়নি। আদি, রুহি যাও উপরে, মনির ঘর গুছিয়ে দাও। রুহি খুবই চাপা স্বভাবের, তাই ধাক্কাটা সামলে নিয়ে সবার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। রুহি স্যার, উপরে তো কোনো রুম খালি নেই। আদি, আজব তো, তোমাকে এতদিন আমি মূল্যায়ন করেছি, কিন্তু তোমারও তো উচিত নিজের জায়গাটা বুঝে নেওয়া, তাই না? এক্ষুনি নিজের সব জিনিস নিয়ে ছাদের চিলিকোঠায় চলে যাও, আজ থেকে মনি তোমার রুমে থাকবে। রুহি, জি স্যার, ম্যাডাম চলুন বলে মনিকে নিয়ে উপরে গেল। পাশ থেকে মাহির এগিয়ে এসে বলল, এসব কি করছিস আদি? লিজা, আমিও কিছু বুঝলাম না। আদি, সময় হলে ঠিক বুঝবি। শাওনো, ঝামেলা কিছু একটা হয়েছে, সেসব না হয় বুঝলাম, কিন্তু চিলিকোঠা কেন? গেস্টরুমেও তো থাকতে পারত। চিলিকোঠাটায় কোনো মানুষের পক্ষে থাকা সম্ভব কি? না আছে লাইট, না আছে বিছানাপত্র, ওখানে থাকলে যে কেউ ধম আটকে মরে যাবে। আদি, মরা এত সহজ না, এই মেয়ের শাস্তি পাওয়া দরকার। আদির সাথে ফাজলামি করার শাস্তি কি হতে পারে সেটা আজ থেকে বুঝবে। লিজা, কিন্তু ও করেছেটা কি? আদি, সেটা অন্যদিন বলবো, এখন ছাড় এসব। আমি ওইসব মনে করে নিজের রাগ আর বাড়াতে চাচ্ছি না। আর একটা কথা মাথায় ঢুকিয়ে নে, আমি ওর সাথে যাই করি না কেন তোরা বাধা দিবি না। ওর সাথে আমার অনেক হিসাব বাকি আছে, সব মিটাতে হবে। আদি কারোর ঋণ রাখে না। দেখি রুহি কত সহ্য করতে পারে। রুহি মনির ঘর গুছিয়ে দিয়ে নিজের জিনিসপত্র নিয়ে চিলিকোঠায় গেল। কিন্তু একি, এখানে থাকা তো দূর, ঢোকার জায়গাই তো নাই, পুরনো জিনিসপত্র দিয়ে সবটা ঘর ভর্তি হয়ে আছে। কিন্তু কিছু তো করার নেই, এখানেই থাকতে হবে, তাই কিছু জিনিস বের করে ছাদে রেখে এক কোনায় একটু জায়গা খালি করে নিজের জিনিসপত্র রাখতে রাখতে আদির গলা শুনতে পারল, হুম। আদি ওকেই ডাকছে। তাড়াতাড়ি নিচে গেল। রুহি, স্যার আমাকে ডাকছেন? আদি, না, গান গাইছিলাম, ডাকতে ডাকতে গলা ফাটিয়ে ফেলছি, এখন মহারানী বলছেন ডাকছি কিনা। রাতের রান্না কে করবে শুনি? ধমক দিয়ে। রুহি, রান্না তো উমা আন্টি বলে রান্নাঘরের দিকে তাকাল। কিন্তু রান্নাঘরে কেউ নেই দেখে সে খুব অবাক হল। আদি, হুম, এতদিন উমা আন্টিই করত, এখন থেকে আর করবে না। বাড়ির সব কাজের লোককে আমি ছুটি দিয়ে দিয়েছি। কারণ তোমাকে আমার যত টাকা দিতে হয় তার অর্ধেক টাকায় এদের সবাইকে দিলেই হতো, তাহলে শুধু শুধু ইনভেস্ট করব কেন? এরা সবাই মিলে যে কাজ করত, আজ থেকে তুমি একা সেসব কাজ করবে, কারণ তোমার বাবা এখনও হাসপাতালে। এখানকার বেস্ট হাসপাতালে উনার চিকিৎসা হচ্ছে, সে খরচ তো আছেই, তারপর নুরার পড়াশোনা সহ সংসারে সব খরচ। রুহি, জি স্যার, আমি বুঝতে পেরেছি। আমি সব করতে রাজি আছি বলে দৌড়ে রান্নাঘরে চলে গেল। রুহির চোখের পানি বাদ মানছিল না, তাই সেখানে দাঁড়িয়ে থাক সম্ভব ছিল না, তাই রান্নাঘরে চলে এসেছে। রুহি তেমন কিছুই রান্না করতে পারে না, তবু অনেক কষ্টে ফোন দেখে দেখে রান্না শেষ করে টেবিলে রাখল। সবাই খেতে বসেছে যথারীতি, প্রতিদিনের মতো রুহিও খেতে বসেছে।
কিন্তু আদি এসেই রুহিকে একটা ধমক দিল। রুহি ভয়ে দাঁড়িয়ে পড়ল। আদি লাথি দিয়ে রুহির চেয়ারটা ফেলে। রুহি ভয়ে একদম চুপসে গেছে। আদিকে এর আগে এত রাগতে কখনো দেখেনি রুহি। আদি কখনো শুনেছ বাড়ির কাজের মেয়ে আর বাড়ির মালিক এক টেবিলে বসে খায়? ধমক দিয়ে রুহি সরি স্যার, আমি বুঝতে পারিনি। ভয় ভয়। মনি, রুহি কি প্রবলেম? তোমার আচরণ কোনোভাবেই কাজের মেয়ের মতো লাগছে না। সবাই তোমাকে ভালোবাসে মানে এই না যে তুমি নিজের জায়গা ভুলে যাবে। রুহির চোখের কোণে জল জমে গেছে। মাথা নিচু করে বলল, ভুল হয়ে গেছে ম্যাডাম, আর হবে না বলে দূরে গিয়ে দাঁড়াল। রুহির অবস্থা দেখে লিজা, শাওন আর মাহিরের খুব খারাপ লাগছে। আদির প্রতি রাগও হচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না, কারণ আদি আগেই নিষেধ করে দিয়েছে। আদি আজ থেকে নিজের খাবার আলাদা রান্না করবে, আমাদের খাবারের সাথে না। রাতে স্রেফ 2টা রুটি আর সবজি, এর বেশি কিছু না। যদি বেশি কিছু করো সিসিটিভি তো আছেই। রুহি কিছু বলল না, মাথা নিচু করে শুনছে। সবার খাওয়া শেষ। রুহি সবকিছু গুছাচ্ছিল, এর মধ্যেই 9টা বাজল। রুহি সব ফেলে টিভির রুমে যেতে চাইল, কিন্তু সারাদিনের সব ঘটনা মনে পড়ে গেল, তাই আর ওখানে যাওয়ার সাহস হল না। সবাই মিলে টিভি দেখছিল। রুহি না আসায় আদির রাগ হল। রাগে গজগজ করতে করতে বলল, দেখেছিস মেয়ের জেদ কত? একদিন কার্টুন দেখতে না পারলে সারা বাড়ি মাথায় করত, আর এখন আসার নামেই নাই। দেখিস আমি ওর ভালো লাগার কোনো কিছু করতে দিব না, আমার সাথে জেদ দেখানোর মজা বোঝাব। লিজা, আদি তোর ব্যাপার স্যাপার কিছুই বুঝতে পারছি না। কি চাচ্ছিস তুই? আদি, আমি ওকে কষ্ট দিতে চাই কিন্তু আমার সামনে রাখতে চাই। মাহির, এসবের মানে কি? আদি, জানি না বলে উঠে চলে গেল। মনি, কি ব্যাপার বলতো, তোরা সবাই এই মেয়ের প্রতি এত কনশাস কেন বলতো? ফালতু একটা মেয়ে। শাওন, যা জানিস না সেই বিষয়ে কথা বলবি না। মনি, মাহির, লিজা, ঠিক বলেছিস শাওন। মনির এদের কথায় রাগ হয়েছে। এই মেয়েকে তো আমি দেখে নিব মনে মনে বলল মনি। আদি এসে দেখে রুহি রান্নাঘরে খেতে বসেছে। আদি তো রেগেছিল, তাই এসেই রুহির খাবার ছুঁড়ে ফেলে দিল। রুহি অবাক হয়ে বলল, আমি কি কিছু ভুল করেছি স্যার? আদি, অবশ্যই করেছিস। তোকে বলছি না আজ থেকে আলাদা রান্না করবি। আজ মানে আজ থেকেই। রুহি, জি স্যার। আদি, ঘর পরিষ্কার কর যা। একটু খাবারও যেন কোথাও পড়ে না থাকে। রুহি হাত ধুয়ে ঘর পরিষ্কার করতে শুরু করল। আদি, সকালে উঠে সারা বাড়ি পরিষ্কার করবি, সবার জন্য খাবার বানাবি, মনির সব কাজ করবি। আমার অফিসে যাওয়ার জন্য সব ঠিকঠাক গুছিয়ে দিবি, বুঝেছিস? আর শোন, তরও আর অফিস যাওয়ার দরকার নেই। রুহি মাথা নাড়ল। রুহি ঘর পরিষ্কার করে শুতে গেল। রুহি ছাদে যাওয়ার সাথে সাথে বুঝতে পারল কেউ দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। রুহি তাতে কিছু মনে করল না, ঘরে লাইট নেই, তাই রুহি ফোনের লাইট জ্বেলে ঘুমাতে গেল। কিন্তু যেই সে শুতে যাবে তখনই তার চোখ কপালে উঠে গেল। চারদিকে তেলাপোকা কিলবিল করছে। রুহি উঠে দৌড় দিল, কিন্তু দরজা তো বাইরে থেকে লাগানো। চিলিকোঠা থেকে বের হতে পারলেও নিচে যাওয়ার দরজা বন্ধ। রুহি কি করব এখন? চিলিকোঠায় থাকা অসম্ভব, তাহলে কি করা যায়? আচ্ছা, রাতটা না হয় ছাদেই কাটিয়ে দেই বলে এক কোনায় গিয়ে শুয়ে পড়ল। কিন্তু কপালে দুঃখ থাকলে যা হয়, কোনো সংকেত ছাড়াই হঠাৎ অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। রুহির বৃষ্টির চেয়ে তেলাপোকাতেই বেশি ভয়, তাই সে চিলেকোঠায় না গিয়ে সারারাত বৃষ্টিতে ভিজেছে। সকালে আদি ছাদের দরজা খুলল। রুহিকে দেখে আদির মেজাজ খারাপ হয়ে গেল। এসে রুহিকে সজোরে একটা থাপ্পড় মারল। এতই জোরে থাপ্পড় মেরেছে যে রুহির ঠোঁট ফেটে ফিনকি দিয়ে রক্ত ঝরতে শুরু করেছে। আদি, কি করছো এখানে? এভাবে ভিজেছো কেন? রুহি ঘরে তেলাপোকা ছিল, ঠোঁটের রক্ত মুছতে মুছতে। আদি, তার মানে তুমি সারারাত বৃষ্টিতে ভিজেছো? রুহি, জানি না, আমার কাজ আছে সরুন বলে চলে গেল।
আদি, এই মেয়েকে তো আমি আজ মেরাই ফেলব, তেলাপোকার জন্য সারারাত ভিজেছে, নিজের প্রতি কোনো খেয়াল নেই। রুহি কাপড় বদলে সবার জন্য চা বানিয়ে সবার রুমে দিয়ে আসল। সে মণিকেও চা দিতে গেল, মণি চাটা হাতে নিয়ে রুহির উপর ছুঁড়ে মারল। জানো না আমি চা খাই না, কফি কোথায়? রুহির এমন জায়গায় চাটা পড়েছে যে কাউকে দেখানো সম্ভব না, গলার নিচে গরম চা পড়ে ছ্যাঁকা লেগেছে। রুহি এসে আদি বলল, আপনার বান্ধবী এমন কেন? আমাকে পুড়িয়ে দিল। আদি, পুড়িয়ে দিল মানে কোথায় পুড়েছে দেখি। রুহি, না কিছু হয়নি। আদি, আচ্ছা শোন, এক পাতিল গরম পানি নিয়ে এসো তো, দরকার আছে। রুহি না বোঝেই সত্যি সত্যি গরম পানি নিয়ে আসল। আদি গরম পানিটা রুহির উপর ছুঁড়ে মারল। আদি, আর কখনো কারোর ব্যাপারে মিথ্যা বলবা? রুহি, কি করলেন এটা? কিসের মিথ্যা? আদি, এই যে মণি তোমাকে পুড়িয়ে দিয়েছে বললা। রুহি, তাহলে তো এখন যা ঘটল এটাও মিথ্যা, কারণ আমি এটাও দেখাতে পারব না যে কই পুড়েছে। কি বলুন তো স্যার, আমি মেয়ে ছেলে নই, তাই শরীরের সব জায়গা দেখাতে পারলাম না। আদি বাকরুদ্ধ হয়ে গেছে, কি বলবে বুঝতে পারছে না। আদি, আমি কি করলাম এটা? আদি রুহির পিছন পিছন গেল, একটা অ্যান্টিসেপটিক ক্রিম রুহির হাতে দিয়ে বলল, লাগিয়ে নাও প্লিজ, না হলে খুব কষ্ট হবে। রুহি, আপনার ভাবতে হবে না। আদি, লিজা, এই লিজা, এদিকে আয় তো। লিজা, কি হলো, ডাকছিস কেন? আদি রুহির দিকে ইশারা করে বলল, এটা ওকে লাগিয়ে দে। লিজা, কেন, কি হয়েছে ওর? আদি, এত প্যাচাস কেন? জামাটা খুলে দেখ। কি হইছে? ইচ্ছা তো করছে আমি নিজেই দেখে নেই। আদি এটা বলতেই রুহি জামাটা আঁকড়ে ধরল। আদি, ভয় পেতে হবে না, আদি এত খারাপ না বলে চলে গেল। লিজা, রুহি কি হয়েছে বলো তো? রুহি সব বলল। লিজা, রুহি শোন, মনি তোমাকে পছন্দ করে না, তুমি ওর কাছে বেশি যেও না। বলতে বলতে লিজা রুহিকে ক্রিম লাগিয়ে দিল। বেশি পুড়ে নিয়ে একটু ছ্যাঁকা লেগেছে, কিন্তু ক্রিম লাগাতে গিয়ে লিজা অনুভব করল রুহির জ্বর এসেছে, তাই রুহিকে লিজা নিজের রুমে এনে শুইয়ে দিল। রুহি এত কাজ করে আর সারারাত না ঘুমিয়ে খুব ক্লান্ত, তাই বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়ল। লিজা গিয়ে আদিকে বলল, রুহি অসুস্থ হয়ে পড়েছে। আদি লিজার কথা শুনেই অস্থির হয়ে পড়ল, তাড়াতাড়ি রুহির কাছে গেল। রুহিকে ঘুমন্ত অবস্থায় একদম প্রিয়র মতো লাগছে। আদি আস্তে করে গিয়ে রুহির কপালে চুমু খেল, তারপর ওর পাশে বসে জলপট্রি দিতে শুরু করল। রুহি যতক্ষণ ঘুমিয়েছে আদি তার পাশেই বসেছিল। রুহির ঘুম ভাঙ্গতে বিকাল হয়ে গেল। রুহি ঘুম থেকে উঠে আদিকে পাশে দেখে চমকে উঠল। রুহি, স্যার, আমি ইচ্ছা করে এখানে আসিনি। লিজা আমাকে নিয়ে এসেছে, মারবেন না প্লিজ। রুহির কথা শুনে আদির আবারও মেজাজ খারাপ হয়ে গেল। সারাদিন যার সেবা করলাম সে কিনা বলছে আমি ওকে মারব। উফ, কি কপাল আমার, এই মেয়ে কবে বুঝবে আমাকে, মনে মনে। আদি কিছু না বলে চলে গেল রুম থেকে। আদি সবাইকে রেডি হতে বলল, কারণ কারোরই আজ খাওয়া হয়নি, বাড়িতে কোনো কাজের লোক নেই, রুহিও অসুস্থ, তাই রান্নাও করা হয়নি, সবাই এখন খেতে যাবে। আদি রুহিকেও যেতে বলল। আদি রুহিকে গাড়ির সামনে তার পাশে বসতে বলল, কিন্তু রুহি বসল না। আদির তাতে রাগ হল। আদি রুহিকে একটা সাজা দিতে হবে। রাস্তার পাশে গাড়ি থামালো, সবাইকে নামতে বলল। সবাই মিলে একটা আইসক্রিম বারের কাছে গেল। আদি সবাইকে আইসক্রিম কিনে দিল, শুধু রুহিকে ছাড়া। রুহির আইসক্রিম খুব প্রিয়, তবুও আদি দিল না। রুহির খুব লোভ হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না, খালি সবার মুখের দিকে দেখছে। আদি রুহিকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। রুহি, আমার যদি টাকা থাকতো আমিও কিনতাম, মনে মনে। সবাই খাওয়া শেষ করে আবার গাড়িতে গিয়ে বসল। একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামল। রেস্টুরেন্টটা বেশ জাঁকজমকপূর্ণ, এখানে সবকিছুর এই অনেক দাম। আদি অর্ডার দিল।
ওয়েটার এসে খুব সুন্দর পাত্রে খাবার পরিবেশন করে দিল। সবাই খাওয়া শেষ করল। সব খাবার রুহির পছন্দের খাবার ছিল। আদি ইচ্ছা করেই রুহির জন্য অর্ডার দিয়েছিল। রুহির পাশেই মনি বসেছে। খাওয়া শেষ করে আদি বিল দিতে চলে গেল। লিজা শাওন মাহির গল্পে ব্যস্ত। হঠাৎ করে কিছু একটা ভাঙ্গার শব্দে তাদের গল্প থামল। নিচে তাকিয়ে দেখে একটা সুন্দর পাত্র ভেঙে পড়ে আছে। মনি জীবনে দেখেনি তো, তাই ভেঙে ফেলেছে। ভিখারি কোথাকার। রুহি মনির দিকে তাকিয়ে আছে। আদি বিল দিয়ে এসে বলল, কি হয়েছে? মনি, দেখো না ডার্লিং, রুহি এটা ভেঙে ফেলেছে। আসলে কখনো দেখেনি তো। মনির কথায় আদির মেজাজ খারাপ হয়ে গেল। রাগটা আসলে রুহির প্রতি না, বরং মনির উপর উঠেছে। তাই বলল, ভেঙেছে যখন এর দাম ওই দিবে, চলো আমরা যাই। রুহি, আমার কাছে তো কোনো টাকা নাই স্যার। আদি ভাঙ্গার সময় মনে ছিল না? ওয়েটার এসে বলল, স্যার এটার বিল ৫,০০০ টাকা। আদি রুহিকে দেখিয়ে বলল, ওই ম্যাডাম দিবে, আর যদি না দেয় পুলিশে দিয়ে দিও। মাহির, কি বলছিস এসব তুই? বাইরের মানুষের সামনে তুই রুহিকে অপমান করতে পারিস না। আদি মাহিরের কানে কানে কি জানি বলল। তখন মাহিরও চুপ হয়ে গেল। রুহি হতাশ দৃষ্টিতে ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকল। রুহি, গরিবের এত বিলাসিতা করা ঠিক না। কেন যে এসেছিলি খেতে, মনে মনে নিজেকে নিজেই বলছে। এখন কি করব? আমার কাছে তো ফোনও নাই যে বাড়িতে বলবো। ওয়েটার, ম্যাম, ম্যানেজার আপনাকে ডাকছে। রুহি, জি চলুন। ম্যানেজার, টাকা দিন। রুহি, আমার কাছে কোনো টাকা নেই। ম্যানেজার, তাহলে আপনাকে পুলিশে দিতে বাধ্য হব। রুহি, দাঁড়ান, আমার কাছে একটা জিনিস আছে। রুহি তার কোমর থেকে একটা চেইন খুলে ম্যানেজারকে হাতে দিয়ে বলল, এটার দাম নিজেই চেক করে নিবেন, আর যদি কম হয় অ্যাড্রেস দিয়ে গেলাম, বাসায় গিয়ে নিয়ে আসবেন। এবার আমাকে যেতে দিন বলেই রুহি বেরিয়ে গেল। রুহি যাওয়ার সাথে সাথেই ম্যানেজার আদিকে ফোন দিল। ম্যানেজার স্যার, আপনি তো বলেছিলেন টাকা না দিতে পারলে ম্যাডামকে যেন ভয় দেখিয়ে ছেড়ে দেই, কিন্তু উনি তো। আদি, উনি তো কি? ম্যানেজার, উনি একটা বেলি চেইন দিয়েছেন, প্লাটিনামের উপর অসংখ্য ডায়মন্ড দিয়ে কারুকাজ করা। এটার দাম আমার কল্পনার বাইরে স্যার। আদি, কি বলছেন এসব? ওর কাছে এত দামি কিছু কিভাবে থাকবে? আদি কথা শেষ করার আগেই লিজার ডাক শুনতে পেল। লিজা, হাদি তাড়াতাড়ি এদিকে আয়। রুহি, এসব কি করছে দেখে যা। আদি টিভিতে চোখ রেখে হতবাক হয়ে গেছে। রুহি রাস্তায় পুলিশদের মারছে, আর সেটা সবগুলি টিভি চ্যানেলে লাইভ টেলিকাস্ট হচ্ছে। আদি সময় নষ্ট না করে তাড়াতাড়ি সেখানে ছুটে গেল। গিয়ে দেখে রুহি তখনও মারামারি করছে। আদি দৌড়ে গিয়ে রুহিকে জড়িয়ে ধরে বলল, কি করছো রুহি? পাগল হয়ে গেছো নাকি? আদিকে এই এলাকায় সবাই চিনে, তাই আদি রুহিকে জড়িয়ে ধরায় পুলিশ রুহিকে মারতে আসেনি। একজন পুলিশের কাছে আদি জানতে চাইল কি হয়েছে, কারণ রুহির আগে ফুঁসছে। কিছু বলার অবস্থায় সে নেই। রুহিকে বুকে জড়িয়ে রেখেই আদি প্রশ্ন করল। পুলিশটি বলল, আসলে স্যার, ম্যাডামের কোনো দোষ নেই। আজ এই রাস্তা দিয়ে ভিআইপি যাওয়ার কথা, তাই রোড ব্লক করা হয়েছিল। কিন্তু এখানে জ্যামে একটা অ্যাম্বুলেন্স আটকে ছিল, তাই উনি পুলিশদের মেরে রাস্তার ব্লক খুলে দিয়েছেন। আর ভিআইপি এসে এসব দেখে পুলিশকে বলেছিলেন ম্যাডামকে অ্যারেস্ট করতে, তাই তিনি রেগে গিয়ে সবাইকে মেরেছেন। রুহি, কিসের ভিআইপি? একজন মানুষের জীবনের চেয়ে ভিআইপির দাম বেশি। আমরা গরিব বলে আমাদের জীবনের কোনো দাম নেই? আজ তো এই ভিআইপি কে আমি দেখে নিব, চিৎকার করে বলছে রুহি। আদির আর বুঝতে বাকি রইল না, রুহিকে গরিব বলে মনি অপমান করেছে, আর আদি নিজেও যা যা করেছে তার রাগ রুহি এখানে দেখিয়েছে। আদি, আচ্ছা রুহি, এদের ভুল হয়েছে, তুমি শান্ত হও প্লিজ। আদি কমিশনারকে উদ্দেশ্য করে বলল, আমি ওকে এখন নিয়ে যাচ্ছি, কোনো ফর্মালিটি থাকলে বাসায় আসবেন, তখন কথা হবে। আদি রুহিকে নিয়ে চলে গেল। একজন এসে কমিশনারকে বলল, স্যার, উনাকে অ্যারেস্ট করলেন না?
কমিশনার প্রথম কথা মি আদিত্য চৌধুরী একজন ভিআইপি আর দুই কথা এই ম্যাডামকে অ্যারেস্ট করলে পাবলিক আমাদের মেরে চাতু বানিয়ে দিবে কারণ এখানে যা যা হয়েছে সব লাইভ টেলিকাস্ট হয়েছে। এরপর এই ভিআইপির পদ থাকে কিনা সেটা আগে দেখো। আদি রুহিকে নিয়ে বাসায় ফিরল। সবাই এসে জিজ্ঞাসা করতে লাগলো রুহি কি হয়েছিল ওখানে, তুমি এসব কেন করলে? রুহি আমি খুব ক্লান্ত, আমার এখন কথা বলতে ইচ্ছা করছে না, প্লিজ আমাকে যেতে দাও বলে রুহি উপরে গিয়ে আদির রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আদি সহ সবাই নিচে বসে আলোচনা করছে কি হয়েছে। এরই মধ্যে হোটেল থেকে একজন লোক এসে রুহির চেইনটা দিয়ে গেল। আদি ম্যানেজারকে বলেছিল যেন চেইনটা পাঠিয়ে দেয়। আদি লোকটার কাছ থেকে চেইনটা নিল আর লোকটাকে সেই ভাঙ্গার জন্য ৫,০০০ টাকা দিয়ে বিদায় করল। চেইনটা হাতে নিয়ে আদি চমকে উঠল, এটা কোনো সাধারণ মেয়ের কাছে থাকতেই পারে না, কারণ বেলি চেইন পরলে বেশিরভাগ সময়ই দেখা যায় না, কখনো শাড়ি বা শর্টস পরলে দেখা যায়, তাই এত এক্সপেন্সিভ চেইন সহজে কেউ পরে না। সর্বোচ্চ সোনার পরে, কিন্তু এটা প্লাটিনামের, তার মধ্যে ডায়মন্ড। হোটেলে ঘটনা শুধু আদি জানত আর কেউ জানে না, তাই সবাই প্রশ্ন করতে শুরু করল, লিজাহেটা কার? আদি? আদি রুহির। সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে মনি। আদি হোটেলের ঘটনা সবাইকে বলে। শাওন কিন্তু রুহির কাছে এটা কখনো দেখিনি। মনি আরে দূর ছাড় তো, এটা ওর না, কার কাছ থেকে চুরি করে এনেছে খোঁজ নিয়ে দেখ। ভিখারি আবার লোভিও। লিজাহ না, এটা রুহির। আমি যখন ওর পুরা জায়গায় মলম লাগাচ্ছিলাম তখন এটা আমার হাতে লেগেছিল, কিন্তু রুহি এটা কিছু না বলে এড়িয়ে যায়, তাই আমিও আর দেখতে চাইনি। মনি চুরির জিনিস তাই লুকিয়ে রেখেছিল। পিছন থেকে আদির হাত থেকে চেইনটা একটানে নিয়ে রুহি সামনে এসে দাঁড়াল। এটা এখানে কি করে আসলো? আর মনি, এটা বেলি চেইন, মাথার মুকুট নয় যে সবাইকে দেখানোর জন্য মাথায় পরব। মনি আদির কাছে গিয়ে আদির হাত জড়িয়ে ধরে আদুরে গলায় বলতে লাগল, এই ভিখারিটা আমাকে কথা শোনাচ্ছে, তুমি কিছু বলবে না বেবি? মনির কথা শেষ হওয়ার আগেই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। না, আদি মনিকে বা রুহি মনিকে থাপ্পড় মারেনি, বরং থাপ্পড়টা রুহি আদিকে মেরেছে। সবাই অবাকের শেষ সীমায় পৌঁছে গেছে। মনি, তোর এত সাহস, তুই আদির গায়ে হাত তুলিস? আজ আমি তোকে বলে রুহির দিকে এগিয়ে আসতেই রুহি মনিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, রুহি আমি শুধু আদির সাথে কথা বলবো, কোনো তৃতীয় ব্যক্তি ঢুকবা না আমাদের মাঝে। যদি ঢুক তাহলে দ্বিতীয়বার কথা বলার মতো অবস্থা রাখব না তার। আদির রাগ হচ্ছে না, মুগ্ধতার দৃষ্টিতে তাকিয়ে আছে রুহির দিকে। রুহি, সেদিন তো তোমার অনেক রাগ হয়েছিল যেদিন আমি চাকরি ছেড়ে চলে গেছিলাম, তাই না? বলেই আবারও থাপ্পড় মারল আদিকে। শাওন, রুহি তুমি কি করছো? আদি ইশারায় শাওনকে চুপ করতে বলল। রুহিয়ার পর কি যেন বলছিলাম। মনে পড়েছে, সেদিন তুমি বলেছিলে তুমি আমায় ভালোবাসো, আমাকে বিয়ে করতে চাও, আর সেই জন্যই আমি চাকরি ছেড়েছিলাম, কারণ আমি সেদিনেই জানতাম এটা তোমার ভালোবাসা ছিল না, ভালো লাগা ছিল। যদি ভালোবাসা হতো আমি চাকরি ছেড়ে যাওয়ায় তোমাকে রিজেক্ট করাই তোমার ইগোতে লাগতো না, বরং তুমি আমাকে ফিরিয়ে আনতে, কিন্তু তোমাকে রিজেক্ট করার কারণে তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নিলে। আরে আমি তো চাকরিটা ছেড়েছিলাম তুমি আমায় কতটা ভালোবাসো সেটা দেখার জন্য, তোমাকে রিজেক্ট করার জন্য না। কিন্তু আফসোস। আর সবাই শোন, আমাকে নিয়ে গবেষণা করা সবাই এখানেই বন্ধ করো। বলে আদির ওয়ালেট থেকে আদির ক্রেডিট কার্ডটা নিয়ে বাইরে যেতে চাইলে আদি পিছন থেকে বলল, কার্ডের পিন? রুহি হারুহি কাঁচা খেলা খেলে না। শুধু এটা না, তোমার সবকটা কার্ডের পিন আমার জানা আছে, আর এটাতে সবচেয়ে বেশি ক্রেডিট আছে সেটাও আমি জানি। মনি, আদি তুমি এই মেয়েটাকে নিজের কার্ড দিয়ে দিচ্ছ? এই তোর সাহস হয় কি করে আদির কার্ডে হাত দেওয়ার? বলে কার্ড নিতে গেলে আদি মনির হাত ধরে ফেলে। রুহি চলে যায়।
আদি আমি আমার লেডি ডনকে পেয়ে গেছি। এতদিন ধরে আমি রুহিকে যেমনভাবে দেখতে চেয়েছিলাম আজ তা পেয়ে গেছি। আমি আমার লেডি ডনের জন্য কার্ড কেন হাসতে হাসতে জীবনও দিয়ে দিতে পারি। মনি মানে কি? আদিত্য চৌধুরীকে চর মারার সাহস সব মেয়ের হবে না। আমি সারা জীবন এমন মেয়েই চেয়েছিলাম যে আমার লেডি ডন হবে। হ্যাঁ এটা ঠিক, আমি ভুল করেছিলাম। ও আমাকে রিজেক্ট করাই আমার জেদ চেপেছিল, তাই ওর সাথে খারাপ ব্যবহার করেছিলাম, কিন্তু আর না, এবার আমি ওকে বিয়ে করব। মনি বাদে সবাই খুশি হয়েছে, কিন্তু রুহি কোথায় গেল? বাকি কাহিনী কি হয়েছিল প্রথম পার্টটা পড়লে জানতে পারবেন। চলবে।